সো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 10 একটা কান্ট্রিতে আপনি আপনার এডুকেশন নিচ্ছেন, হুইচ ইজ সেফেস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি লেভেল 7 এ যান আপনার ভিসা রেশিও অনেক বেটার হবে, লেভেল 9 এ গেলে ভিসা রেশিও অনেক বেটার হবে। ইউ ওয়ান্ট টু টেক ইউর বেবি, ইউ ওয়ান্ট টু টেক ইউর স্পাউস উইথ ইউ, দ্যাট অপশন ইজ অ্যাভেলেবল। আপনি যদি এখানে 6 পয়েন্ট স্কোর করতে পারেন তাহলে আপনি পিআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল। সো এই 6 পয়েন্টটা কিভাবে হয়, নিউজিল্যান্ডে আপনার পার আওয়ারলি যে মিনিমাম ওয়েজ রেট আছে অ্যারাউন্ড 23 নিউজিল্যান্ড ডলার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বর্ষণ, ফাউন্ডার অফ রিপ্লাই। সো রেগুলার মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। নতুন ভিডিও মানে কি, নতুন অপরচুনিটি আর নতুন সাকসেস স্টোরি। সো আজকে সাকসেস স্টোরি আপনার সাকসেস স্টোরি হওয়ার জন্য আসলে কি কি পদক্ষেপ নিতে হবে, বিশেষ করে নিউজিল্যান্ডের জন্য। বিশেষ করে আমি গত কিছুদিন আগে একটা নিউজিল্যান্ডের ভিডিও পাবলিশ করার পর থেকে আসলে অনেক স্টুডেন্ট আমাকে নক করছে যে আসলে আমরা ডিটেলস জানতে চাই আরো ব্যাপারে, ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট, পিআর পলিসি এবং আদার স্টাফ নিয়ে। আসলে স্টুডেন্টের এত পরিমাণ কোয়ারিজ ছিল, আসলে আমরা ফার্স্ট আমরা বুঝিনি যে আসলে নিউজিল্যান্ডের জন্য এত ডিমান্ড মার্কেটে। তো আজকে নিউজিল্যান্ডের স্পেশালিস্ট আমি শাফাত ভাইকে নিয়ে আসলাম। তো শাফাত ভাই একটা এডটেক পোর্টালের কান্ট্রি ম্যানেজার হিসেবে ভাই আছে। তো শাফাত ভাই, ওয়েলকাম টু মাই পডকাস্ট। তো ভাই আমি আমার মতো করে আপনার একটা ইন্ট্রোডাকশন দিলাম, আপনি যদি আপনার ইন্ট্রোডাকশনটা যদি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে দিতেন। জি, হ্যাঁ, আমি শাফাত। আমি কারেন্টলি লিভজিবি এডটেকে কর্মরত আছি। লিভজিবি এডটেক বাংলাদেশে প্রায় আজকে 2 বছরের জার্নি, অ্যান্ড এই 2 বছরে আমরা অনেকগুলো সাকসেস স্টোরি করেছি। অ্যান্ড রিসেন্টলি আমরা খুব বলতে পারেন যে অনেক অ্যাগ্রেসিভলি নিউজিল্যান্ড প্রমোট করছি, কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ডের ফিউচারটা অনেক বেশি সিকিউর, এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য নিউজিল্যান্ড শুধু যে বেটার এডুকেশন দেয় তা না, অন টপ অফ দ্যাট নিউজিল্যান্ড কিন্তু ফার্দার সেটেলমেন্ট অপশনগুলো নিউজিল্যান্ডের অন্য ডেস্টিনেশনের চাইতে কম্পারেবলি ইজি। ঠিক আছে। অ্যান্ড রিসেন্ট পাস্টে আমরা একটা হাই ভিসা সাকসেস রেশিও দেখছি, এবং নিউজিল্যান্ড গভর্নমেন্ট আসলে নতুন করে স্টুডেন্ট নেওয়ার একটা পলিসি নিয়েছে, এবং সেই পলিসিটা আসলে অনেকটাই স্টুডেন্টদের ফেভারে, এবং ইমিগ্রেশন যে পলিসিটা তাদের কারেন্টলি আছে সেটাও অনেকটা বলা যায় যে স্টুডেন্ট বা স্কিল মাইগ্রেন্টদের ফেভারেই বলা চলে। ওকে, তাহলে ইনশাল্লাহ এই ভিডিওতে আমাদের স্টুডেন্ট সহ যারা স্টাডি ইন নিউজিল্যান্ডের ব্যাপারে অনেক বেশি ইন্টারেস্টেড, তারা আই হোপ অনেক ভালো কিছু ইনফরমেশন পাবেন। তারা তাদের নেক্সট ইনটেকের জার্নিটা কিভাবে শুরু করবেন, তাদের ফাইল প্রসেসিং, তাদের ইউনিভার্সিটি চয়েস করা থেকে শুরু করে সবকিছু ব্যাপারে তাদের ভালো একটা আইডিয়া পাবেন। সো ভাইয়া, লেটস গেট ইট স্টার্টেড। শিওর ভাই। বাস, যেটা আমি যদি শুরু থেকে বলি যে ভাই আসলে বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে পড়াশোনা করতে যেতে চায়, তাদের আসলে স্টার্টিংটা কোন জায়গা থেকে করা উচিত, মানে তারা আসলে প্রিপারেশনটা কিভাবে নিবে, জাস্ট নট অনলি নিউজিল্যান্ডের জন্য। সো বেসিক্যালি বাংলাদেশের থেকে যখন কোনো স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতে যায়, তাদের কয়েকটা জিনিস আসলে তাদের চেক লিস্টে থাকা উচিত। প্রথম যে জিনিসটা সেটা আমি বলবো যে একটা স্টুডেন্টের ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা রিগার্ডলেস অফ দ্য ডেস্টিনেশন আমাদের কিন্তু ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টটা লাগতেছে। সো আমাদের দেশে যেহেতু প্রিডমিনেন্টলি আইএলটিএস বা পিটিটা খুব বেশি ফেমাস, আমি বলবো যে আইএলটিএসটা সবচাইতে বেশি ফেমাস, সবাই জানে। বাট আইএলটিএস ছাড়াও আদার আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টগুলো আছে। ইট কুড বি পিটি, ইট কুড বি ডুওলিঙ্গো ইন সাম কেসেস। সো স্টুডেন্ট তাদের প্রেফারেবলি যেই ডেস্টিনেশনে যাইতে চায় বা যে পার্টিকুলার ইনস্টিটিউশনে সে যাইতে চায়, যে পার্টিকুলার কোর্সে সে যাইতে চায়, ওই কোর্সের জন্য তার আসলে ইংলিশ রিকোয়ারমেন্টটা কি, বা কোন ইংলিশ টেস্ট দিয়ে সেই ইনস্টিটিউশন বা ওই কোর্সের জন্য সে এলিজেবল হবে, ওই জিনিসটা মাথায় রেখে তাকে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে ফেলা উচিত, নাম্বার 1। নাম্বার 2, যে জিনিসটা আমাদের স্টুডেন্টরা মোস্ট কেসেসে দেখা যায় যে প্রবলেমটা ফেস করে, সেটা হচ্ছে স্পন্সরের ডকুমেন্টস। সো যিনি স্পন্সর হবেন দেখা যায় যে তার ট্যাক্সের কাগজে ঠিক থাকে না, বা ব্যাংক স্টেটমেন্টের প্রপার ম্যাচুরিটি নেই, বা ডকুমেন্টের নামে ভুল আছে, বাবার নামের সাথে তার একাডেমিক ডকুমেন্টের নাম মিলছে না। সো এই জিনিসগুলোতে কোথাও যদি কোনো ধরনের ডিসক্রিপেন্সিস থাকে, স্টুডেন্টের এটা আগে থেকেই সর্ট করে ফেলা ভালো। অ্যান্ড লাস্টলি যে জিনিসটা সেটা হচ্ছে তার একাডেমিক রেজাল্টস। সো তাকে প্রথম থেকেই যদি তার স্টাডি অ্যাব্রোডের ড্রিম থাকে, তাকে অবশ্যই জানতে হবে যে তার আসলে একাডেমিক রেজাল্টসটা কোন লেভেলে থাকলে। সো সাধারণত আপনি যারা আমাদের ব্যাচেলার লেভেল বা ইউজি প্রোগ্রামগুলোতে যায় তাদেরকে আমরা 60-65%, 70% মার্ক হলেই তারা কিন্তু মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিগুলোতে পড়তে পারছে। অ্যাট দ্য সেম টাইম যারা হচ্ছে মাস্টার্স লেভেলের এডুকেশনের জন্য যাচ্ছে, তাদের কিন্তু শুধুমাত্র একাডেমিক হলেই হচ্ছে না,
এর সাথে কিছু আদার ডকুমেন্টস লাগে, যেমন লেটার অফ রিকমেন্ডেশন লাগতে পারে, তার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগতে পারে। সো এই ব্যাপারে প্রত্যেকটা এসওপিটাও এট দ্য সেম টাইম ভেরি ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট। সো আমার বলা হবে যে প্রত্যেকটা স্টুডেন্টের যে জিনিসটা করা উচিত, উনি যেই কোর্সে পড়তে যাবেন বা যেই ডেস্টিনেশন উনি এইম করতেছেন, তার অ্যাপ্লাই করার অ্যাটলিস্ট 5-6 মাস আগ থেকে তাকে ওই ডেস্টিনেশন সম্পর্কে পড়াশোনা করা, তার ইউনিভার্সিটির ইনটেক গুলা কখন আছে, ডেডলাইন কখন আছে, এই সম্পর্কে তার একটা সেলফ রিসার্চ করাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, গ্রেট। সেক্ষেত্রে ভাই একটা স্টুডেন্ট তাদের সব ডকুমেন্টস রেডি করে ফেললো, তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আসলে বাংলাদেশ স্টুডেন্ট আসলে সবচেয়ে বেশি আটকায় যে আসলে আইএলটিএস এর রিকোয়ারমেন্ট বা মানে ইংলিশ প্রফেশনাল টেস্টের রিকোয়ারমেন্ট, আর হলো যে ফাইন্যান্সিয়াল পার্টটা যেটা। তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টের মোটামুটি ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট কত রাখার প্রিপারেশন নেওয়া উচিত নিউজলেটারের জন্য, এবং কতদিন ধরে মানুষ আসলে এটাই জানতে চায় অনেক বেশি। আমার আসলে যে আমি লাস্ট ভিডিওটা পাবলিশ করার পর থেকে স্টুডেন্টের কোয়ারি ছিল এরকম যে আমার আসলে ফান্ডে কত টাকা দেখাতে হবে এবং কোন কোন ওয়েতে আমি দেখাতে পারি, সেভিংস এ দেখাতে হবে নাকি এফডি নাকি সঞ্চয়পত্র। তো এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন ব্যাচেলর। সো বেসিক্যালি এই যে ফান্ডের ব্যাপারটা আছে, প্রত্যেকটা স্টুডেন্টের প্রবাবলি সেকেন্ড বা থার্ড কোয়েশ্চেনই এটা থাকে যে আসলে কত টাকা ফান্ড দেখাইতে হবে, রাইট? সো এটার একটা সূত্র আছে, অ্যাক্রস দ্য ডেস্টিনেশন, এই সূত্রটাই কাজ করে। আপনার 1 বছরের লিভিং এক্সপেন্সেস, 1 বছরের টিউশন ফি প্লাস আপনার ট্রাভেল এক্সপেন্সেস, কিছু কিছু ডেস্টিনেশনের ক্ষেত্রে আপনাকে হয়তো ইন্স্যুরেন্সটাও দেখাইতে হবে। সো এটাই সূত্র। সো আপনি হিসাব করবেন যে আমার 1 বছরে ওই দেশে থাকতে কত টাকা লিভিং এক্সপেন্স লাগতেছে, প্লাস আমার 1 বছরে কত টাকা টিউশন ফি আসতেছে, প্লাস বাংলাদেশ থেকে যে আপনি ওখানে যাবেন এই যে ট্রাভেল এক্সপেন্সটা আছে, এটা আপনি কিভাবে বিয়ার করবেন। সেইটার যোগফল যে নাম্বারটা আসবে সেটা অতটুকু টাকায় কিন্তু ফান্ড দেখাইতে হবে। যদি একটু শর্টকাটে যদি বলি, হ্যাঁ। সো আমি নিউজিল্যান্ডের ক্ষেত্রে যদি বলি, নিউজিল্যান্ডে আপনাকে লিভিং এক্সপেন্সেস দেখাতে হচ্ছে মিনিমাম 20,000 এনজিডি, নিউজিল্যান্ড ডলার পার ইয়ার। সো অ্যাপ্রক্সিমেটলি 1 এনজিডি সমান বাংলা টাকায় প্রায় 70-71 টাকার মতো হয়। সো আপনি যদি ট্রান্সফার করেন তাহলে প্রায় 14 লাখ টাকা হচ্ছে লিভিং এক্সপেন্সেস দেখাতে হচ্ছে। এখন নিউজিল্যান্ডে ইনস্টিটিউশন ভেদে, ইউনিভার্সিটি ভেদে টিউশন ফি ভ্যারি করে। সো আমি যদি একটা প্রসপেক্টিভ থেকে বলি, 15 থেকে 20 লাখ টাকা হচ্ছে একটা অন এভারেজ একটা ইউজি ডিগ্রির রেঞ্জ আপনি বলতে পারেন ইয়ারলি টিউশন ফি। ঠিক আছে, অবশ্যই হায়ার টিউশন ফির ইনস্টিটিউশনও আছে, বাট অ্যাজ আ অ্যাভারেজ রেঞ্জ আমি যেটা বললাম, প্লাস তাকে হয়তো আরো 2-3 লাখ টাকা আপনার অ্যাজ আ ট্রাভেল এক্সপেন্সেস দেখাইতে হবে। সো আনুমানিক আপনি যদি হিসাব করেন তাহলে ইট কামস অ্যারাউন্ড 40-45 লাখ টাকা। 45 লাখ টাকা। ওকে, সেই ক্ষেত্রে আমরা 45 লাখ টাকার কথাই বলি স্টুডেন্টকে, বাট আমরা বলি আসলে একেবারেই বিয়ার মিনিমাম না রেখে, বর্ডার লাইনে না রেখে ওদের সাথে 5-10 লাখ টাকা যদি একটু এডিশনালি রাখে, তাহলে সেক্ষেত্রে হয় কি ফাইলটা একটু শক্তপোক্ত হয় আর কি। এর কয়েকটা কারণ আছে, যেহেতু আমাদের টাকার এগেইনস্টে যে ডলারের যে রেটটা আছে, এটা একটা ফ্ল্যাকচুয়েটিং জিনিস, অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে। সো ইউ নেভার নো, আপনি বর্ডার লাইনে রাখলেন, দেখা গেল ফাইনাল যেদিন ভিসা অফিসার আপনার ফাইলটা দেখতেছে ওই দিন ডলারের রেটের এগেইনস্টে আপনার কিছু টাকা কম পড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার রিজেকশন চলে আসবে ইনসাফিসিয়েন্ট ফান্ডের কারণে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, নিউজিল্যান্ডে কিন্তু আপনার সেকেন্ড ইয়ার এন্ড থার্ড ইয়ার, ফর এক্সাম্পল আমি যদি একটা ব্যাচেলর ডিগ্রি লেভেল 7 ডিগ্রিতে যাই, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে আমার যে টিউশন ফি বা লিভিং এক্সপেন্স আছে, আইদার আপনি এটা অ্যাজ আ ফান্ড হিসেবে শো করতে হবে, দ্যাট কুড বি আ ভেরি রিসেন্ট ফান্ড, অর আপনাকে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে একটা পেমেন্ট প্ল্যান দেখাইতে হবে, যে আপনি ফিউচারে কিভাবে আপনি বা আপনার স্পন্সর এই টাকাটা কিভাবে সাপোর্ট করবে। সো দেয়ার আর মাল্টিপল ওয়েজ, আপনি আপনার সোর্সেস অফ ইনকামের মাধ্যমে দেখাইতে পারেন, আপনি যদি কোনো ধরনের লোন নিয়ে থাকেন সেটা থ্রুতে দেখাইতে পারেন। যেহেতু আমাদের দেশে স্টুডেন্ট লোনটা অত বেশি প্রমিনেন্ট না, তাই মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা করে তারা হচ্ছে ফান্ডটা নিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্টে কোনো ম্যাচুরিটি ছাড়াও, আমি এটা সেকেন্ড এবং থার্ড ইয়ারের যে ফান্ডের যে প্ল্যান বলতেছি ওটা দেখায় থাকে। আচ্ছা, সেই ক্ষেত্রে না যদি নর্মালি আমরা কি দেখি যে নিউজিল্যান্ডের আর অস্ট্রেলিয়ার পলিসি, ভিসা রেশিও বা পিয়ার পলিসি অনেকটা কি একই রকম, মানে এডুকেশন লেভেলটা যেমন ভাই আপনি যেটা বললেন যে আমরা লেভেল 7 বলতে কিন্তু আমরা বুঝছি যে এখানে ব্যাচেলর বা ইউকেতে কিন্তু লেভেল 7 কিন্তু মাস্টার্স ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আপনার লেভেল 5, লেভেল 6, লেভেল 7, লেভেল 8, লেভেল 9 এই কটা আমরা যদি ডিফারেন্সিয়েট যদি একটু বুঝাতেন, আচ্ছা কারণ এটা নিয়ে কিছুটা একটু কমপ্লেক্সিটি চেট হয়। সো নিউজিল্যান্ডের যে কোয়ালিফিকেশনটা, এটাকে বলা হয় NZQA, নিউজিল্যান্ড কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট লেভেল যেটা। সো আমরা আমাদের দেশ থেকে লেভেল 5 থেকে স্টুডেন্ট যাইতে পারে। সো লেভেল 5 এবং লেভেল 6 ইজ প্র্যাকটিক্যালি যে আপনার সার্টিফিকেশনটা দেওয়া হয় এটাকে বলা হয় NJ ডিপ্লোমা, মানে নিউজিল্যান্ড ডিপ্লোমা। এরপরে লেভেল 7 যেটা, এটাতে আসে হচ্ছে আপনার ব্যাচেলার ডিগ্রি, হ্যাঁ,
which is a 3 years bachelor degree. Okay. And level 7 এ আরেকটা কোর্স আসে যেটাকে বলা হয় গ্র্যাজুয়েট ডিপ্লোমা। আচ্ছা, ওকে, সো গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা হচ্ছে ওইসব স্টুডেন্ট যারা হচ্ছে ডিরেক্টলি লেভেল 8 লেভেল 9 মানে ডিরেক্টলি মাস্টার্সের জন্য কোয়ালিফাই করে না, তার একাডেমিক স্কোর কম আছে বা ধরেন তার আইএলস স্কোর কম আছে, ওইসব স্টুডেন্টরা গ্র্যাজুয়েট ডিপ্লোমা লিডিং টু মাস্টার্স এই জায়গাটায় যাইতে পারতেছে। ঠিক আছে, সো লেভেল 7 এর স্টুডেন্ট লেভেল 8 যে জিনিসটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হুইচ ইজ আ 1 year কোর্স ইন নিউজিল্যান্ড কারিকুলাম। Then you have level 9 which is a master's degree. So master's degree duration ওদের 1.5 years থাকে। Then you have level 10 which is a PhD. Oh, great. ঠিক আছে, তাহলে সহজভাবে যদি বলি যে একটা স্টুডেন্ট যদি ডিরেক্ট ব্যাচেলরে যেতে চায় সেক্ষেত্রে সে যাবে লেভেল 7 এ। ইয়েস, একটা স্টুডেন্ট যদি লেভেল 9 এ ডিরেক্ট মাস্টার্স যেতে চায় সে যাবে level 9 ডিগ্রিতে। ওকে, তো এই ক্ষেত্রে কি ভাবে কোনো ভিসার রেশিওর কি কোনো কিছু কম বেশি আছে যে লেভেল 5 এ বা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর বা পিজিডি প্রোগ্রাম বলতে গেলে ভিসার রেশিও কি বা ডিরেক্ট কোর্স আর এটাতে কি একটু পার্থক্য হয় সো কিনা? অনেস্টলি স্পিকিং অবভিয়াসলি আপনি একটা ডিপ্লোমা কোর্সে যাচ্ছেন আর আপনি একটা ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রিতে যাচ্ছেন, অবভিয়াসলি এটার ভিসা ডিসিশনই কিছুটা তারতম্য আসবে। তো আমরা যেটা সাজেস্ট করি স্টুডেন্টকে, অলওয়েজ গো ফর লেভেল 7 অর লেভেল 9 ডিগ্রি। এতে করে যেটা হয় ভিসা অফিসারের জন্য আপনার লাইফটা প্রজেক্ট করতে ইজি হয়। যেমন আফটার ডুইং লেভেল 7 ইউ গোনা গেট আ 3 years অফ PSW, ফর লেভেল 9 ইউ গোনা গেট আ 3 years অফ PSW। সেটা 1.5 বছরের কোর্স হলো, মানে আপনার ডিগ্রিতে যদি মাস্টার্স লেখা থাকে ইউ আর গেটিং আ 3 years অফ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। সো সেক্ষেত্রে ভিসা অফিসার অ্যাজিউম করতে পারে যে আপনার লাইফটা কেমন হবে, আপনি আপনার কোর্সটা শেষ করলেন, দেন ইউ হ্যাভ আ লাইফ, ইউ হ্যাভ আ ক্যারিয়ার। বাট ইন লেভেল 5 বা লেভেল 6 ডিগ্রিতে ইফ ইট ইজ নট আ গ্রিন লিস্টেড ডিগ্রি, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো PSW পাচ্ছেন না। আপনার ফার্দার স্টাডি করেই ওখানে থাকতে হবে। লেভেল 5 থেকে আপনাকে লেভেল 6 বা লেভেল 7 এ এনরোল করতে হবে, আদারওয়াইজ ইউ হ্যাভ টু কাম ব্যাক টু ইউর কান্ট্রি। ওকে, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল যেটা যদি আপনি কোনো স্টুডেন্ট যদি ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলরে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা ডিপ্লোমা শেষ করার পরেই সে কিন্তু PSW পাচ্ছে না। তাকে ডিপ্লোমা শেষ করার পর তাকে মেইন ব্যাচেলরটা শেষ করার পরে সে PSW তে যেতে পারছে। এবং সিমিলার টু মাস্টার্স ডিগ্রি ক্ষেত্রেও যে মাস্টার্সটা ফুল কমপ্লিট করার পরে সে PSW পাবে। সে যদি লেভেল 8 এ জয়েন করে সেক্ষেত্রে কিন্তু লেভেল 8 কমপ্লিট করার পর সে PSW পাচ্ছে না। লেভেল 8 এর ব্যাপারটা লেভেল 4, লেভেল 5 এবং লেভেল 8 এর একটা জায়গায় সিমিলারিটি আছে। PSW এলিজিবল আপনি তখনই হবেন যখন আপনার কোর্সটা গ্রিন লিস্টের আন্ডারে আসবে। ওকে, এটা গ্রিন লিস্টেড সাবজেক্ট যদি হয় সেই সাবজেক্ট যদি আপনি আপনার ব্যাচেলর বা মাস্টার্স করেন সেক্ষেত্রে আপনি PSW পাবেন। ট্রু। সো গ্রিন লিস্টের সাবজেক্টটা আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন নিউজিল্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে কোন সাবজেক্টগুলোকে তারা গ্রিন লিস্টেড হিসেবে কাউন্ট করছে আপনি দেখতে পাবেন। বাই নেমলি আমরা বলতে পারি রিনিউয়েবল এনার্জি, আপনার হেলথ রিলেটেড কিছু সাবজেক্ট আছে, কনস্ট্রাকশন রিলেটেড কিছু সাবজেক্ট আছে, এগুলো গ্রিন লিস্টের আন্ডারে আসে এবং ইট কিপস চেঞ্জিং, কিন্তু এটা কিন্তু সবসময় একই রকম থাকে না। সো আপনাকে চেক করতে হবে যে আপনি যেই পার্টিকুলার সাবজেক্টে যাচ্ছেন, যে ইউনিভার্সিটি বা যে ইনস্টিটিউশনে যাচ্ছেন তাদের ওই সাবজেক্টটা কি আন্ডার গ্রিন লিস্ট ক্যাটাগরিতে আসে কিনা। যদি সেটা আন্ডার গ্রিন লিস্ট ক্যাটাগরিতে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার PSW-টা পাবেন না ইন কেস অফ লেভেল 5, লেভেল 6 এন্ড লেভেল 8। আচ্ছা, যদি লেভেল 5 লেভেল 6 এ যেতে চান সেক্ষেত্রে আপনি যদি PSW পেতে চান অবশ্যই গ্রিন লিস্টেড কোর্সে যেতে হবে। আদারওয়াইজ আপনি PSW পেতে হলে অবশ্যই আপনাকে লেভেল 7 এ যেতে হবে ডিরেক্ট ব্যাচেলরে, অর লেভেল 9 এ যেতে হবে যে আপনার ডিরেক্ট মাস্টার্সে, যাতে আপনি PSW-টা পান। আদারওয়াইজ যদি আপনি লেভেল 8 এ যান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রিন লিস্টেড কোর্স থেকে আপনার ব্যাচেলর বা আপনার মাস্টার্সটা কমপ্লিট করতে হবে, তাই তো? শিওর শিওর ভাই। ওকে, বাস সেক্ষেত্রে ইউনিভার্সিটির টিউশন ফিসগুলি আর ইনস্টিটিউশনাল টিউশন ফিসগুলি আসলে কেমন হয়ে থাকে ব্যাচেলর বা মাস্টার্সের জন্য? সো বেসিক্যালি আপনার নিউজিল্যান্ডে টোটাল ইউনিভার্সিটি কিন্তু আছে 8টা। জি, দেন দে হ্যাভ সামথিং কল টিপুকেঙ্গা, যেগুলো হচ্ছে পাবলিকলি ওন্ড ইনস্টিটিউশনের মতোই। দেন দে হ্যাভ প্রাইভেট ইনস্টিটিউশনস অ্যাজ ওয়েল। সো অবভিয়াসলি ইউনিভার্সিটি টিউশন ফিজ আর অন হায়ার এন্ড। সো অন অ্যাভারেজ আপনার 30 থেকে 35,000 ইয়ারলি টিউশন ফি লাগে এনজিডিতে। আপনি যদি এটা টিপুকেঙ্গাতে আসেন এটা 25-30 হাজারের ঘরে থাকে ইয়ারলি। ব্যাচেলর মাস্টার্স মোরলেস খুব একটা আহামরি চেঞ্জেস আছে। ফর এক্সাম্পল ব্যাচেলর ডিগ্রিগুলোর জন্য আপনি ধরতে পারেন আপনি যদি ধরেন ইউনিভার্সিটি যান সেটা 25-30 এর মধ্যে, আবার সেটা যদি আপনি মাস্টার্সে যান সেক্ষেত্রে কিন্তু এটা 33 থেকে নিয়ে আপ টু 53-55, কোনো কোনো ক্ষেত্রে 60 সাবজেক্ট বেসিসে চলে যাইতে পারে। ওকে,
বাট ওয়েন ইট কামস টু আপনার Institution. টিপুকেঙ্গা বা ইনস্টিটিউশনগুলো যেগুলো প্রাইভেট ইনস্টিটিউশন আপনি ইয়ারলি 18-20,000ও কিন্তু পেয়ে যাচ্ছেন, উইচ ইজ রাফলি বাংলা টাকায় 14-15 লাখ টাকা। ঠিক আছে, আবার আপনি যদি ধরেন টিপুকেঙ্গা, যেটা ওদের পাবলিকলি ফান্ডেড ইনস্টিটিউশন বলা হয়, ওই ইনস্টিটিউশনগুলোর কথা যদি আমরা চিন্তা করি, সেগুলোতে আমরা মনে করেন যে 23,000 এনজিডি থেকে 30,000 এনজিডির মধ্যে টিউশন ফি পার ইয়ার। এখানে কি আপনার ইনস্টিটিউশন আর ইউনিভার্সিটির মধ্যে কি ভিসা রেশিও কোনো কি ইফেক্ট পড়ে? সো বেসিক্যালি অবভিয়াসলি আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন, ইট গিভস ইউ বেটার ইম্প্যাক্ট যে একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে। বাট নিউজিল্যান্ড জেনারেলি ইনস্টিটিউশন লেভেলে ডিফারেন্সিয়েট করে না, যে আইদার ইউ আর গোয়িং টু আ টিপুকেঙ্গা ইনস্টিটিউট অর ইউ আর গোয়িং টু আ ইউনিভার্সিটি, দে উইল নট ডিফারেন্সিয়েট অন দ্যাট স্পেকট্রাম। রাদার তারা যেটা করে, তারা আমরা যে লেভেল অফ এডুকেশনগুলো নিয়ে কথা বললাম, তারা ওই জিনিসটা বেশি দেখে। আপনি কি লেভেল 7-এ যাচ্ছেন না লেভেল 5-এ যাচ্ছেন? আমরা এটা বলতে পারি যে অবভিয়াসলি ইউনিভার্সিটি একটু স্লাইটলি বেটার ভিসা রেশিও আছে, বাট যারা নিচের দিকে আছে লাইক টিপুকেঙ্গা বলেন বা আদার প্রাইভেট ইনস্টিটিউশন, দে আর অলসো নট হ্যাভিং এ ভেরি ব্যাড ভিসা রেশিও, নট লাইক দ্যাট। রাদার এটা হচ্ছে আপনি যদি লেভেল 7-এ যান, আপনার ভিসা রেশিও অনেক বেটার হবে, লেভেল 9-এ গেলে ভিসা রেশিও অনেক বেটার হবে কম্পেয়ার টু লেভেল 5। সেই ক্ষেত্রে আপনার ইনস্টিটিউশন বা ব্যাচেলর বা মাস্টার্সের ইংলিশ এন্ট্রি রিকোয়ারমেন্টটা কি থাকে? সো লেভেল 7-এর যে ডিগ্রিগুলো আছে, সেটার ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে আমাদের IELTS 6 নো ব্যান্ড লেস দেন 5.5 হইলেই আমরা একটি স্টুডেন্টকে লেভেল 7 ডিগ্রির জন্য দিতে পারছি। অ্যাট দ্য সেম টাইম মাস্টার স্টুডেন্টের ক্ষেত্রে আপনার আমাদের 6.5 নো ব্যান্ড লেস দেন 6 লাগছে। এবং আমি পিটি রিকোয়ারমেন্টটাও বলি, পিটি রিকোয়ারমেন্টটা কিন্তু মোস্ট কেসেস আপনি যদি নিউজিল্যান্ডে কম্পেয়ার করেন, ইটস কোয়াইট লো ইফ ইউ কম্পেয়ার ইট উইথ অস্ট্রেলিয়া অর ইন ইউকে। আপনার নিউজিল্যান্ডে আপনি যদি ইউজি ডিগ্রিতে যাইতে চান, আপনি 54 নো ব্যান্ডলেস 45 এটাই কিন্তু হয়ে যাচ্ছে আপনার। খুবই চমৎকার ব্যাপার, কিন্তু মাত্র কিন্তু তো পিটি স্কোর লাগছে 54 নো ব্যান্ডলেস 48 ফর ব্যাচেলর, আর মাস্টার্স এর জন্য 58 নো ব্যান্ডলেস দেন 55 58 no better than 55, which is very rare, very common to the Bangladeshi student যারা আসলে পিটির জন্য ইন্টারেস্ট, পিটি দিয়ে যারা দেশের বাইরে যেতে যাচ্ছে। আসলে একটা স্টুডেন্ট যদি মোটামুটি 1-1.5 মাসের প্রিপারেশনের পিটি দেয়, সেক্ষেত্রে সে এই ধরনের স্কোর আসে। মানে আইএলস এর সাথে যদি আমি কম্পেয়ার করি, আইএলস এর 6 মানে ইট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু আইএলস 6 লেভেল। 6 লেভেলের আপনার রেজাল্ট করতে যেই ধরনের কষ্ট করতে হয় একটা স্টুডেন্টকে, ওই টাইপের। সো এই একটা জিনিস। এখন যারা হচ্ছে লেভেল 7 ডিগ্রিতে এন্ট্রি নিতে চাচ্ছে, নিউজিল্যান্ড কিন্তু বাংলাদেশ থেকে আমরা যারা হচ্ছে এইচএসসি মানে আমাদের ন্যাশনাল কারিকুলামে যারা পড়তেছি, এনসিটিভি কারিকুলামে, তারা কিন্তু 12 ইয়ার্সের এডুকেশন শেষ করতেছে। আমাদের এইচএসসি ইজ আ 12 ইয়ার্স এডুকেশন। কিন্তু নিউজিল্যান্ডে আপনার তাদের লেভেল 7 পড়ার জন্য ইউ রিকোয়ার 13 ইয়ার্স অফ এডুকেশন। সো যারা হচ্ছে ও লেভেল, এ লেভেলস থেকে আসতেছেন বা আইবি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, তাদের জন্য দ্যাটস ফাইন, দে ক্যান ডাইরেক্টলি গেট ইনটু লেভেল 7। বাট বাংলাদেশের যারা আমরা এইচএসসি মানে আমাদের বাংলা মিডিয়াম বোর্ড থেকে আসতেছি, তাদের জন্য নিউজিল্যান্ডের লেভেল 7 ডিগ্রি যদি করতে হয়, তাদেরকে 13 ইয়ার অফ এডুকেশনের দরকার আছে। সো 1 ইয়ার অফ এক্সট্রা টার্সিয়ারি এডুকেশন দরকার হয়। কিছু কিছু ইনস্টিটিউশন আছে যারা বাংলাদেশ থেকে ডাইরেক্ট লেভেল 7 অফার করে কিছু, বাট মেজরিটি ইনস্টিটিউশন উইল লুক ফর 13 years of education. 13 years of education বাংলাদেশি স্টুডেন্ট কিভাবে এটা অ্যাচিভ? আচ্ছা, সো এটা ফিল আউট করার কয়েকটা ওয়ে আছে। অনেক স্টুডেন্ট আছে দেখা যায় যে তারা এইচএসসি শেষ করে তারা কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তাদের যদি 1 বছর সমপরিমাণ ক্রেডিট শেষ হয়, সেটাকে তারা 13 years of education হিসেবে কাউন্ট করে। সেক্ষেত্রে তার বাংলাদেশ ইনস্টিটিউশন থেকে এটা একটা ট্রান্সক্রিপ্ট তুলে নেবে। হ্যাঁ, ফার্স্ট ইয়ার কমপ্লিটেশন সার্টিফিকেট হলেই কিন্তু হচ্ছে। এছাড়াও নিউজিল্যান্ডে কিছু আপনার ফাউন্ডেশন প্রোভাইডার, পাথওয়ে প্রোভাইডার ইনস্টিটিউশন আছে, কলেজেস আছে যারা 1 ইয়ার অফ টার্সিয়ারি এডুকেশন অফার করে। সো ওই থ্রুতেও কিন্তু তারা যাইতে পারতেছে লেভেল 7-এ। এছাড়াও অ্যাট দ্য সেম টাইম এমন না যে একদম সব ইনস্টিটিউশনই আপনার 13 ইয়ার্স অফ এডুকেশন চাই বাংলাদেশ থেকে। দেয়ার আর সাম ইনস্টিটিউশন যারা হচ্ছে 12 ইয়ার এডুকেশনও অ্যাকসেপ্ট করে। ঠিক আছে স্যার। সেক্ষেত্রে ভাই বাংলাদেশি স্টুডেন্ট যারা নিউজিল্যান্ডে যেতে যাচ্ছে, আসলে তাদের কেন চয়েস লিস্টে নিউজিল্যান্ডে রাখবে? সো এইটা চয়েস লিস্টে রাখার আমি বলবো যে দ্য নাম্বার 1 রিজনিং উড বি কোয়ালিটি অফ এডুকেশন। নিউজিল্যান্ড হায়ার এডুকেশন কিন্তু যদি আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে দেখেন, ইট কামস আন্ডার 8th। ওকে,
সো ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 10 একটা কান্ট্রিতে আপনি আপনার এডুকেশন নিচ্ছেন, হুইচ ইজ অ্যাক্রস দ্য গ্লোব আপনার এটা অ্যাকসেপ্টেবল এডুকেশন অ্যান্ড দ্য কোয়ালিটি ইজ নাথিং লেস শর্ট অফ আ ওয়ার্ল্ড ক্লাস। আপনি এটাকে ওয়ার্ল্ড ক্লাসের কমে কিছু বলতে পারবেন না, নাম্বার ওয়ান। সো আমরা যখন কোনো স্টুডেন্টকে বিদেশে পাঠাই, আমরা ধরেই নিই সে কোয়ালিটি অফ এডুকেশনের জন্য যাচ্ছে, অন্য কোনো কিছুর জন্য না। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু যে জিনিসটা, সেটা হচ্ছে নিউজিল্যান্ড অ্যাজ আ কালচারালি অনেক অ্যাকসেপ্টিং একটা কান্ট্রি। তারা চায় মাইগ্রেন্টরা আসুক। নিউজিল্যান্ডের অলমোস্ট 75 to 80% মানুষ কিন্তু মাইগ্রেন্ট, হ্যাঁ অলমোস্ট, হ্যাঁ আদার কান্ট্রি থেকেই আসে। তারা কিন্তু চায় যে আপনি তাদের কালচারে আসেন, তাদের সাথে থাকেন, ইউ বিকাম আ নিউজিল্যান্ডার। সো ইন্টিগ্রেশনটা খুব স্মুথ। তার মানে হচ্ছে আপনাকে ওই কালচারাল যে শখ, কালচারাল যে ইস্যুটা আছে, এবং ইট ইজ ওয়ান অফ দি মোস্ট সেফেস্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। খুবই পিসফুল একটা country। হ্যাঁ, সো এই জায়গাটাতে আপনার কোয়ালিটি অফ লাইফ কিন্তু অনেক ডিফার করে। থার্ডলি যে জিনিসটা আছে, নিউজিল্যান্ডের কারেন্ট যে পিআর পলিসি, পার্মানেন্ট রেসিডেন্ট পলিসি, দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এইটা নিয়ে ডিটেলসে বলতে হবে, কারণ সব স্টুডেন্ট আগে জিজ্ঞেস করে যে ভাইয়া, আসলে আমরা কি পিআর পাবো নাকি, বা নিউজিল্যান্ডে গেলে পিআর সুবিধা, বা কোন কান্ট্রিতে পিআর সুবিধা অনেক বেশি। যেমন একটা সময় ছিল যে, বা এখনো কানাডা বা ইউএসএস এর পিআর পলিসিটা তুলনামূলক বেশি। মানুষ কানাডাতে আসলে যতটুকু না পড়াশোনা করার জন্য যেতে যায়, তার থেকে বেশি চায় যে ওখানে যাওয়ার পর সে তার পাসপোর্ট বা রেসিডেন্ট পারমিটটা খুব সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে ভাই নিউজিল্যান্ডে আসলে যদি পিআর পলিসি, আমি যদি এখন ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোর দিকে তাকাই, আমরা যদি কম্পেয়ার করি, তাহলে দুইটা কান্ট্রি রাইট নাও খুব ইজিলি পিআর দিচ্ছে। ওয়ান ইজ ক্যানাডা, অ্যানাদার ওয়ান ইজ নিউজিল্যান্ড। অ্যান্ড সাম কেসেসে আয়ারল্যান্ডের কথা আমরা কাউন্ট করতে পারি, বাট মেইন স্ট্রিম কান্ট্রিগুলোর মধ্যে আমরা বলতে পারি যে নিউজিল্যান্ড অ্যান্ড ক্যানাডাতেই পিআরটা রিলেটিভলি ইজি। এখন ইজির ব্যাপারটা এখানে, যেটা ওদের পিআর পয়েন্ট সিস্টেম বলা হয়, এটাকে বলা হয় ইউআই 6, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। আপনি যদি এখানে 6 পয়েন্ট স্কোর করতে পারেন, তাহলে আপনি পিআর অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল। সো এই 6 পয়েন্টটা কিভাবে হয়, আমরা যেটা বললাম যে লেভেল 7 অ্যান্ড অ্যাবভ ডিগ্রিতে গেলে আপনি 3 to 6 পয়েন্ট পর্যন্ত পাইতে পারেন, ডিপেন্ডিং অন ইউর কোর্স, ডিপেন্ডিং অন ইউর লেভেল অফ এডুকেশন ইউ হ্যাভ গট। ওকে, অ্যান্ড আমরা যেটা আরেকটা যে জিনিস আছে, সেটা হচ্ছে কিন্তু লেভেল 7 এবং লেভেল 9-এ ইউ আর গেটিং এ গ্যারান্টিড 3 years অফ পিএসডাব্লিউ, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, রাইট? আপনি গ্যারান্টিড জিনিসটা পাচ্ছেন। সো আপনার যদি আমি ধরে নিই আপনি বেস পয়েন্ট 3 পয়েন্টই পাইলেন আপনার এডুকেশন শেষ করার পরে, ইচ ইয়ার ইউ স্টে অন আপনার যে ওয়ার্ক পারমিটে থাকতেছেন, ওর জন্য 1 পয়েন্ট করে অ্যাড হচ্ছে। সো আপনার 3 বছরের জন্য 3 পয়েন্ট, সো আপনার 6 পয়েন্ট হয়ে গেল। গ্রেট। ভাইয়া যেটা বুঝতে চাচ্ছিল, আমি একটা সহজ করে দিই। যদি আপনি আপনার ব্যাচেলার বা মাস্টার্স যদি আপনার নিউজিল্যান্ড থেকে করেন, মাস্টার্স নিউজিল্যান্ড থেকে করার পরেই বা ব্যাচেলার করার পরে কিন্তু আপনি সাথে 3 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু গ্রিন লিস্টের পোস্টের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু 3 পয়েন্টস এর অ্যাবভ চলে আসে, 3 to 6 পয়েন্ট, 3 to 6 পয়েন্ট চলে আসে। সাপোজ আপনি আপনার ব্যাচেলার কমপ্লিট করার পর আপনি বেসিক যে পয়েন্ট 3 আপনি যদি পান, সেক্ষেত্রে আপনি যখন আপনার ব্যাচেলারটা শেষ করছেন, তখন কিন্তু আপনার 3 years এর পিএসডাব্লিউ পাচ্ছেন, এবং পার ইয়ার কিন্তু আপনার পিএসডাব্লিউতে পয়েন্ট কাউন্ট হচ্ছে 1 পয়েন্ট করে। সো 3 years এর 3 পয়েন্টস, এবং ব্যাচেলার কমপ্লিট করার পর, মাস্টার্স কমপ্লিট করার পর আমি আরো 3 পয়েন্টস পেয়ে যাচ্ছি। সো আফটার ব্যাচেলার, আফটার পিএসডাব্লিউ আপনি কিন্তু 6 পয়েন্ট কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। সো এই কারণেই বলা হয় যে এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দি মোস্ট ইজিয়েস্ট পয়েন্ট সিস্টেম। ইটস নট ইভেন আ পয়েন্ট সিস্টেম, এটা জাস্ট আ বেসিক এলিজিবিলিটি, গ্যারান্টেড। হ্যাঁ, গ্যারান্টিড যেই স্টুডেন্টই থাকবে সেই পাবে। অ্যান্ড নিউজিল্যান্ডের বিগেস্ট যেই জিনিসটা, সেটা হচ্ছে আমরা যারা ম্যাচিওর স্টুডেন্ট, লাইক লেটস জাস্ট সে আমি 2015-এ পাস আউট করছি, 16-এ পাস আউট করছি, ইটস বিন 10 years আই বিন ওয়ার্কিং, ঠিক আছে, সাডেনলি নাও আই ফিল লাইক যে আমার ফ্যামিলি হয়েছে, আমার বেবি হয়েছে, নাও আই ওয়ান্ট টু মুভ আউট, ঠিক আছে। আপনি যদি মোস্ট কেসেসে বাইরের দিকে তাকান, প্রত্যেকটা কান্ট্রির পিয়ার ডোর কিন্তু আপনার জন্য অলমোস্ট শার্ট, আইদার ইজ অলরেডি শার্ট অর ইজ অলমোস্ট শার্ট। সেক্ষেত্রে নিউজিল্যান্ড কিন্তু 56 years পর্যন্ত আপনাকে পিয়ারের জন্য কনসিডার করতেছে। 56 years? ইয়েস। সো ইফ ইউ আর এ স্টুডেন্ট অফ আ ভেরি ম্যাচিউর স্টুডেন্ট, যে অলরেডি মাস্টার্স করা আছে, এখন একটা মাস্টার্সের জন্য যাইতে চাচ্ছেন, ইউ ওয়ান্ট টু টেক ইউর বেবি, ইউ ওয়ান্ট টু টেক ইউর স্পাউস উইথ ইউ, দ্যাট অপশন ইজ অ্যাভেলেবল। আপনি 45-50 years, ইভেন আমাদেরই পার্সোনাল রেকর্ড আছে, আমাদের একটি স্টুডেন্ট ইজ অ্যারাউন্ড 52 years স্টুডেন্ট ভিসা সিকিউর করছে। গ্রেট। ঠিক আছে। সো দ্যাট ইজ
পসিবল। সো ম্যাচিউর স্টুডেন্টদের জন্য যারা হচ্ছে একটা সময় পর্যন্ত আপনারা কাজ করছেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে হইতে পারে, আপনি এখন মনে করতেছেন যে না আমার একটু ফার্দার এডুকেশন দরকার, দ্যাট কুড বি টু হইতে পারে যে আমি আমার মানে কারেন্ট স্কিলকে আর একটু বাড়াইতে চাচ্ছি, আমার কারেন্ট পজিশনটাকে আর একটু এলিভেট করতে চাচ্ছি। অ্যাট দ্যাট পয়েন্ট ইউ ক্যান গেট ইউর মাস্টার্স ডিগ্রি। আপনার যদি ওই জায়গা ভালো লাগে, আপনি যদি ওই জায়গাতে ফিট ইন করতে পারেন, you are welcome to stay. You can still get a PR at the age of 50, 55, like 56 হচ্ছে দেখবেন। So which is I think 56 এর পরে আর PR won't make any sense. এক্স্যাক্টলি। So মানুষ বাঁচেই বা কয়দিন, মানে বয়সই তো থাকে না। হ্যাঁ বয়সই থাকে না, বাট দে আর accepting PR application till 56 years of old. So আমাদের যারা ম্যাচিউর স্টুডেন্ট আছে, যে এখানে আমি আরেকটা অ্যাঙ্গেলও বলতে চাই, যেমন দেখা যায় যে নিউজিল্যান্ডের প্রাইমারি এডুকেশন কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দি বেস্ট এডুকেশনস। সো আমরা যারা ধরেন ম্যাচিউর হয়ে গেছি, আমার ওয়াইফ আছেন, এখন আমার বাচ্চার এডুকেশন, এন্ড দ্যাট এডুকেশন ইজ ফ্রি, অলমোস্ট ফ্রি অফ কস্ট, লাইক খুবই নমিনাল একটা চার্জ ওরা নেয়, মানে 100-150 একটা টাকার মতো নেয়। আপনার স্টুডেন্ট ওয়ার্ল্ডের বেস্ট এডুকেশন পাচ্ছে, আপনার বাচ্চা ওয়ার্ল্ডের বেস্ট এডুকেশন পাচ্ছে, অ্যান্ড that is almost free. Okay. You are able to get your education, which is the masters in a world class institution. এবং আপনার ওয়াইফ যিনি বা হাজবেন্ড, মানে আপনার স্পাউস যিনি যাচ্ছেন, he or she can work full time day one থেকে they can go to a open work permit and work. মানে কি আমার স্টুডেন্টদের জন্য যেটা আমি একটু ক্লারিফিকেশন দিই, যে আপনার বয়স যদি এরকম হয় যে 40 আপু হয়ে গেছে, হঠাৎ করে মনে হচ্ছে যে আপনার জব ফিল্ডে আপনার ভালো লাগতেছে না বা আপনার ক্যারিয়ার বাংলাদেশে গুছানো হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ওই সময় আপনি ডিসিশন নিতে পারেন যে আপনি আপনার স্পাউস, আপনার বেবিকে নিয়ে আপনি নিউজিল্যান্ডে এজ স্টুডেন্ট হিসেবে যাবেন, এবং সেখানে যাওয়ার পরে আপনি আপনার স্পাউস বা আপনার ডিপেন্ডেন্ট ডে ওয়ান থেকে ফুল টাইম কাজ করতে পারছে। পাশাপাশি আপনাদের বেবি থাকছে, বেবিও কিন্তু অ্যাজ এ যারা লোকাল রয়েছে তারা যে টিউশন ফিস দিয়ে তাদের এডুকেশনটা প্রাইমারি লেভেলে যে স্কুল কলেজের যে টিউশন ফিস যেটা দিচ্ছে, আপনিও কিন্তু আপনার বেবিদেরকে সেই খরচে একটা স্ট্যান্ডার্ড পড়াশোনা করাতে পারছেন, যে একটা স্ট্যান্ডার্ড একাডেমিক ক্যারিয়ার কিন্তু গড়ে দিতে পারছেন নিউজিল্যান্ড থেকে। ট্রু। এর থেকে আর সহজ কি হতে পারে? হ্যাঁ, সো এই জন্য ম্যাচিউর স্টুডেন্টদের জন্য কারেন্টলি আমার কাছে মনে হয় যে হ্যান্ডস ডাউন নিউজিল্যান্ড ইজ দ্য বেস্ট ডেস্টিনেশন টু গো। ওকে ভাই, এখন নিউজিল্যান্ডে ভিসা হওয়ার আগে আমরা যতটুকু জানি যে নিউজিল্যান্ডে ভিসা হওয়ার পরে টিউশন ফিস পেমেন্ট করতে হয়, হুইচ ইজ 1 year টিউশন ফিস। আমার যতটুকু আমি নিউজিল্যান্ডে ঘাটাঘাটি করার পর আসলে আমি খালি ল্যাকিংস নিউজিল্যান্ডে আমি একটাই পেয়েছি, যে আসলে ভিসা হওয়ার পর টিউশন ফিস দেওয়া যায়, এটা একটা ভালো দিক, বাট 1 year টিউশন ফিসটা ফুল পেমেন্ট করে দিতে হয়, যেটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়। সো আপ ফ্রন্ট কি খরচটা হয়ে থাকে ভিসা হওয়ার আগে? সো একজন স্টুডেন্টের জন্য অনেস্টলি স্পিকিং নিউজিল্যান্ডের ভিসা করা পর্যন্ত বাংলা টাকায় আনুমানিক 40,000 টাকার খরচ আছে। সো মাত্র 40,000 টাকার খরচ। সো হাউ দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট আপনাকে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে $430 নিউজিল্যান্ড ডলার। সো $430 নিউজিল্যান্ড ডলার ইজ রাফলি 31,000 টাকা বাংলাদেশি টাকায়। সাথে আপনাকে 10,000 টাকার আপনার মেডিকেল, ফিজিক্যাল যে মেডিকেলটা আছে এটা করতে হবে, দ্যাটস ইট। আর কিছু লাগছে না, আর কোনো অ্যাডেড কস্ট বা চার্জেস নাই। নিউজিল্যান্ড মানে 40,000 টাকা দিয়ে আপনি নিউজিল্যান্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন, যেখানে ইউকে তে মোটামুটি 500 থেকে 550 পাউন্ডের মতো লাগে অ্যাপ্লিকেশন ফি দিতে, যেটা ইকুইভ্যালেন্ট বাংলাদেশি টাকা 75 থেকে 76,000 টাকার মতো, জাস্ট এমবাসি ফি বা ইউকেবিআই অ্যাপ্লিকেশন ফি। তো সেক্ষেত্রে আপনি আপনার মেডিকেল প্লাস হলো যে আপনার অ্যাপ্লিকেশন সব সহ মাত্র আপনার লাগছে 40,000 টাকার মতো, হুইচ ইজ ভেরি মাচ অ্যাফোর্ডেবল। এখন অস্ট্রেলিয়াতেও আপনি যদি যেটা কম্পারেবল কান্ট্রি নিউজিল্যান্ডের সাথে, অস্ট্রেলিয়ার ভিসা কারেন্ট ভিসা অ্যাপ্লিকেশন ফি আই থিঙ্ক 1500-1600 AUD। আপনি যদি এটার সাথেও কম্পেয়ার করেন, ইটস কোয়াইট চিপ। অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা কথা যখন আমরা পিআর নিয়ে বলতেছিলাম, আমি একটা পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে একজন নিউজিল্যান্ড পিআরের যেই ধরনের অ্যাডভান্টেজেস বা সুবিধাগুলো আছে, একজন অস্ট্রেলিয়ান পিআরের যেই ধরনের অ্যাডভান্টেজ বা সুবিধাগুলো আছে, সেম একজন নিউজিল্যান্ড পিআরেরও কিন্তু সেই সেম সুবিধা। আপনি নিউজিল্যান্ড পিআর নিয়ে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে কাজ করতে পারতেছেন। সো এই অপশনটাও কিন্তু আপনার জন্য ওপেন থাকতেছে। বড় কান্ট্রি বা কাছাকাছি কান্ট্রি, দে দ্য সেম সর্ট অফ ল, সিমিলার স্ট্রাকচার, সবকিছু মিলায়। সো এটাও কিন্তু একটা হিউজ একটা অ্যাডভান্টেজ। আপনি এইভাবে চিন্তা করার কোনো কারণ নাই যে আমাকে হয়তো নিউজিল্যান্ডেই থাইকা যাইতে হইতেছে।
if you're not liking them or not able to excel in your career in New Zealand, you can take a pivot and come to Australia and do something in Sydney, Melbourne, wherever you want. গ্রেট। আচ্ছা ভাই, এখন যদি স্পাউস যদি যেতে চায় সেক্ষেত্রে স্পাউসের কস্টিংটা কত হয়? আচ্ছা, স্পাউসের যে ব্যাপারটা হচ্ছে আমাদের দেশ থেকে আপনার নিউজিল্যান্ডের যে ইমিগ্রেশন যে রুলস সেটা হচ্ছে লেভেল 7, লেভেল 8 এবং লেভেল 9, এই 3টা লেভেলে আপনি আপনার স্পাউস ক্যারি করতে পারবেন। নাও লেভেল 7 এর লেভেল 8 আপনি তখনই স্পাউস ক্যারি করতে পারবেন যখন ইউ আর গোয়িং টু আ গ্রিন লিস্টেড সাবজেক্ট। ওকে, ইয়োর সাবজেক্ট ইজ আন্ডার গ্রিন লিস্টেড। সো এই লেভেল 7 এবং লেভেল 8টা আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে লিটল বিট ট্রিকি when it comes to visa. কারণ ব্যাচেলর আসলে স্পাউস নিয়ে যাওয়াটা আসলে যাওয়া যায়, বাট নট ভেরি মাচ ইজি এরকম। এটা মানে অ্যাডভাইজেবল না বা রেকমেন্ডেড না বলতে পারেন আমাদের ক্ষেত্রে ইয়ে থেকে, যেহেতু দেয়ার ইজ সাম আদার স্টাফস ইনভলভ, ঠিক আছে। রাদার লেভেল 9 ইজ আ মাচ মোর সেফার এডুকেশন কোয়ালিফিকেশন লেভেল, যেখানে আপনি আপনার স্পাউসকে নিয়ে যাইতে পারতেছেন এবং অনেক স্টুডেন্ট ইনফ্যাক্ট যাচ্ছে, স্পাউস নিয়ে যাচ্ছে, বাচ্চা নিয়ে যাচ্ছে অলরেডি, কারণ অ্যাজ আই সেড দ্য কারেন্ট ভিসা রেশিও ইজ কম্পারেটিভলি গুড, ঠিক আছে। সো লেভেল 9-এ আপনার একটা স্টুডেন্টকে আপনি আপনার ওয়াইফকে আপনি অ্যাজ এ স্পাউস ডিপেন্ডেন্ট হিসাবে নিতে পারেন, সে নর্মাল আপনার ডিপেন্ডেন্ট ভিসাতে যাইতে পারতেছে, বা শি ক্যান গো টু আ ওপেন ওয়ার্ক পারমিট। সো ওপেন ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ইজ নিয়ার অ্যাবাউট 700 NGD, ঠিক আছে। এটাই দ্যাট ইজ দ্য কোস্ট। অ্যান্ড তাদেরকে কিছু ডকুমেন্টেশন দিতে হয়, তাদের ম্যারেজ প্রুফ করতে হয়, তারা কতদিন ধরে রিলেশনশিপ আছে, একজন রিলেটিভের রেকমেন্ডেড লেটার লাগে। সো দেয়ার আর সেট অফ ডকুমেন্টস, বাট খুব কমপ্লিকেটেড কিছু না। একই সাথে ফ্লাই করতে পারছে? হ্যাঁ, একই সাথে ফ্লাই করতে পারছে। সো দুইটা অপশনই খোলা আছে। আপনি চাইলে অ্যাজ আ ইউর হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ ক্যান অ্যাপ্লাই টুগেদার, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউর হাজব্যান্ড ক্যান গেট দ্য ভিসা, অ্যান্ড দেন আপনি সাকসিডিংলি করলেন। দুইটাই পসিবল। একটু বেশি সিকিউর হয় যে আগে একটা স্টুডেন্ট তার ভিসার জন্য অ্যাপ্লাই করলো, দেন তার স্টুডেন্ট ভিসা পেয়ে যাওয়ার পরে তার স্পাউস বা ডিপেন্ডেন্টকে পরবর্তীতে সে অ্যাপ্লাই করলো। আমি এটাই সাজেস্ট করি। কেন? এর কয়েকটা কারণ আছে। প্রথম কথা হচ্ছে, যখন টুগেদার অ্যাপ্লাই করে সাধারণত দেখা যায় যে আপনার দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আপনার ভিসা ডিসিশন আসতে কিন্তু অনেক ডিলেইড হয়। যদি আপনি টুগেদার, আপনি যদি ওয়েবসাইটে গিয়ে দেখেন, ওরা এখানে 8 to 10 উইকস লেখা, সামটাইমস এর বেশি সময়ও লাগতে পারে। ওয়ারেজ আপনি যখন অ্যাজ আ সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হিসাবে ধরেন অ্যাজ আ স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করলেন, ইউ গোনা গেট ইউর ডিসিশন উইদিন 4 to 5 উইকস টাইম। ভিসা ডিসিশন 1 মাসের মতো সময়, 1 মাসের মতো, 28 দিন হচ্ছে গিয়ে ওদের টার্ন অ্যারাউন্ড টাইম। সো এর পরে আপনি যদি দেখেন আপনার স্পাউসের জন্য যদি অ্যাপ্লাই করেন, নেক্সট ভিসা 2 to 3 উইকসের মধ্যে চলে আসা। সাধারণত মেইন অ্যাপ্লিকেন্টের ভিসা আসলে সেকেন্ড অ্যাপ্লিকেন্টের ভিসা আটকানোর কোনো কারণ নেই। ওকে, সো সেক্ষেত্রে আপনি 700 যে NGD ভিসা অ্যাপ্লিকেশন ফি দিলেন, সেটাও কিন্তু আপনার সেভ হচ্ছে, মানে ওটা রিস্ক আপনাকে নিতে হচ্ছে না আপফ্রন্ট। ওকে, এখন অনেকের কোশ্চেন থাকে যে আসলে আমি যে স্টুডেন্ট সাথে যাচ্ছি, সবাই আসলে বাংলাদেশ স্টুডেন্ট যারা যেতে চায়, ম্যাক্সিমাম আসলে স্টুডেন্ট সাথে যেতে চায়, বাট প্রাইমারিলি বলেন বা অন্যান্য কথা চিন্তা করে দেখেন যে তারা আসলে ইনকামটা প্রতি আসলে বেশি ফোকাস থাকে আসলে, যে তারা কি আসলে ইনকাম করে কি তাদের টিউশন ফিস পেমেন্ট করতে পারবে নাকি, বা মান্থ তাদের কেমন ইনকাম হবে, তাদের লিভিং কস্ট, অ্যাকোমোডেশন প্লাস একাডেমিক এক্সপেন্সেস, বা দেশে যদি টাকা পাঠানো যায়। তো আসলে এই ব্যাপারগুলি আসলে কেমন হয়ে থাকে? সো হ্যাঁ, নিউজিল্যান্ডে অ্যাজ আ স্টাডি পারমিটে আপনি যখন থাকবেন, আপনি পার্ট টাইম কাজ করতে পারবেন। সো উইকলি আপনি 20 আওয়ার্স, মান্থলি 80 আওয়ার্স কাজ করতে পারবেন। নিউজিল্যান্ডে আপনার পার আওয়ারলি যে মিনিমাম ওয়েজ রেট আছে, সেটা হচ্ছে, আমি যদি নিউজিল্যান্ড ডলারের হিসেবে বলি, অ্যারাউন্ড 23 নিউজিল্যান্ড ডলার মিনিমাম ওয়েজেস, যেটা আর কি। বা স্টুডেন্টরা 25, কেউ 30তেও কাজ করে, ডিপেন্ডিং অন ইউর স্কিল, নেগোসিয়েশন স্কিলস, সেটা আসলে ইন্ডিভিজুয়ালের উপর ডিপেন্ড করে। বাট দ্য বেয়ার মিনিমাম ইজ টু অ্যারাউন্ড 23 নিউজিল্যান্ড ডলার। সো আমি যদি 23 ধরেও ধরি, ঠিক আছে, আমি কিন্তু হ্যান্ড ইন ক্যাশ জবের কথা বলতেছি না। আই এম জাস্ট সেইং হুইচ ইজ লিগালি একটা স্টুডেন্ট যে যতটুকু কাজ করতে পারে, দ্যাট কামস নিয়ার অ্যাবাউট 1800 to 2000 NGD। 1800 to 2000 NGD। তাহলে একটা স্টুডেন্ট যদি সে যদি মোটামুটি সে যদি 80 আওয়ার্স যদি সে মান্থলি যদি কাজ করতে পারে, যদি পার উইক 20 আওয়ার্স করে, সেখানে সে পার আওয়ার পাচ্ছে 23 নিউজিল্যান্ড ডলার থেকে শুরু হয় মিনিমাম। সো এন্ড অফ দ্য মান্থ সে মোটামুটি 1800 থেকে 2000
2000 NGD করতে পারে। তাহলে তার অ্যাকোমোডেশন কস্টিং পারপাসটা কেমন হবে? তার লিভিং এক্সপেন্সটা আপনি দেখেন, লিভিং এক্সপেন্সের কোনো রুফ নাই, ঠিক আছে? আপনি ঢাকাতে থাইকাও আপনি মান্থলি 10 লাখ 20 লাখ ইভেন মোর ইউ ক্যান স্পেন্ড, ঠিক আছে? বাট এট প্র্যাকটিক্যালি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি বলি, সাধারণ স্টুডেন্টরা 600 to 800 নিউজিল্যান্ড ডলারের মধ্যে কাভার করে ফেলে, ঠিক আছে? আরো কমেও করে, আবার আরেকটু বেশিও লাগে, ডিপেন্ডিং অন দ্য লোকেশন, কোন লোকেশনে উনি যাচ্ছেন, উনি কি ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন, বা উনি কি একা থাকতেছেন না কারোর সাথে শেয়ার করতেছেন, না অনেকগুলো ব্যাপার আছে। বাট মোস্ট কেসেস একটা স্টুডেন্ট 600 to 800 এর মধ্যে ওর মান্থলি লিভিং এক্সপেন্সেস কভার আপ হয়ে যায়, ঠিক আছে? রিমেইনিং যে টাকাটা থাকে সেটা কি তারা মোটামুটি আপনি যেটা বলতেছেন যে নিউজিল্যান্ডের একাডেমিক ইয়ার হয় 9 মান্থস, জি। তো বাকি 3 মান্থস কিন্তু সে ফুল টাইম কাজ করতে হ্যাঁ, পারে। সে ফুল টাইম কাজ করতে পারতেছে। নিউজিল্যান্ড ইজ আ টুরিস্টিক কান্ট্রি বাই দ্য ওয়ে। এটা কিন্তু টুরিস্টিক কান্ট্রিগুলা তে পার্ট টাইম জবের স্কোপটা অনেক বেশি থাকে। নিউজিল্যান্ডে কয়েকটা কারণে স্টুডেন্টদের জন্য প্রচুর জব পাওয়া যায়। প্রথম যে জিনিসটা আমার কাছে মনে হয়, যেহেতু টুরিস্ট, সো দেয়ার উইল বি আ লট অফ রেস্টুরেন্টস, আপনার বার্স, টুরিস্ট স্পটস গুলাতে পার্ট টাইম ওয়ার্কার লাগেই একটা। সেকেন্ড হচ্ছে নিউজিল্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ এগ্রিকালচার এন্ড ডেইরি প্রোডাক্টস। সেই যে প্রোডাক্ট গুলার যে মুভমেন্ট রিলেটেড ব্যাপার আছে, ওরা কিন্তু মোস্টলি এগুলো এক্সপোর্ট করে। ওইসব অ্যাঙ্গেলও স্টুডেন্টদের জন্য ওয়্যার হাউস গুলাতে জব থাকে, শিপিং এর জায়গাগুলোতে জব থাকে। সো জব আমার কাছে মনে হয় ইট ডিপেন্ডস অন এ স্টুডেন্টস কমিউনিকেশন স্কিলস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইফ হি ইজ এবল টু কমিউনিকেট ওয়েল, আই ডোন্ট থিঙ্ক দেয়ার শুড বি এনি মানে জবের কোনো সমস্যা হওয়ার কথা না। দেন এগেইন there is a community, like when you are going to an university or to an institution, there are people with you, right? Like আপনার ফ্যাকাল্টি আছে, আপনার প্লেসমেন্ট সেল আছে, আপনার ফ্রেন্ডস আছে, you are going to a community, so that community will help you to get something, ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের স্টুডেন্টের একটা জিনিস বোঝা যে ইফ দে হ্যাভ আ গুড কমিউনিকেশন স্কিল প্লাস তার কাজ করার মেন্টালিটি, হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি থাকে, তাইলে আসলে কাজ নিয়ে কাউকে খুব একটা বেশি স্ট্রাগল করতে হয় না। আলটিমেটলি দে গোনা গেট দ্য জব। আসলে হ্যাঁ, কিছু আপনার কাজ করার জন্য, কাজ পাওয়ার জন্য কিছু স্কিল আপনাকে আসলে থাকতে হবে। যে আপনি কথা বলতে পারেন, আপনারা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গেছেন, আপনি ইন্ট্রোভার্ট, আপনার তো আসলে কেউ এসে আপনাকে জবটা দিয়ে যাবে না। তো অনেকেই বলে যে আসলে আমি ইউকেতে গেছি, আমি জব পাই না। বাট আদার ইউকেতে গিয়ে আরেকটা স্টুডেন্ট মাসে 1500 থেকে 2000 2500 পাউন্ড ইনকাম করতে পারতেছে, আর 500 পাউন্ড ইনকাম করতে পারতেছে না। দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করে দেখা গেছে আসলে সে অনেক বেশি ইন্ট্রোভার্ট, সে লেজি, সে কাজ করতে পারে না, সে কথা বলতে পারে না, সে আসলে মানুষের সাথে কিভাবে নেটওয়ার্কিং করতে হয় সেটা জানে না। তো এই স্কোপ গুলি যদি একটা স্টুডেন্ট যদি আগে থেকে নিজের মধ্যে বিল্ড আপ করে নিয়ে যায় যে আসলে আমার কথা বলার ওয়েটা আসলে কি হবে, হাউ টু আই এম টকিং উইথ মাই বস বা উইথ মাই স্টাফ, উইথ মাই কলিগস, then how to talk with your customers, how to handle the ক্রিটিক্যাল সিচুয়েশন, এই ডিফেন্সগুলি, এই জিনিসগুলি যেটা স্টুডেন্ট আগে থেকে করে যায় বা নার্চার করে যায়, তার জন্য কিন্তু জব পাওয়াটা সহজ হয়ে যায়। সো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের স্টুডেন্টদের মধ্যে, হয়তো আমার মধ্যেও, আমাদের সফট স্কিলে খুব মানে সফট স্কিলের একটা ল্যাকিংস আছে। এই আমাদের কমিউনিকেশন স্কিল খারাপ। আপনি যদি কম্পেয়ার করেন আমাদের নেইবারিং কান্ট্রিগুলো দেখেন, লেটস টেক ইন্ডিয়া অ্যাজ এক্সাম্পল, আওয়ার ক্লোজেস্ট নেইবার, ওদের স্টুডেন্টদের মধ্যে কিন্তু কমিউনিকেশন স্কিল বলেন, আপনার কনফিডেন্স বলেন, প্লাস হার্ডওয়ার্কিং মেন্টালিটি বলেন, একটু হলেও স্লাইটলি আমাদের স্টুডেন্টের চাইতে বেটার। ঠিক আছে, ঠিক আছে না, আমি জাস্ট বিং রিজার্ভড ইন দিস কেস। সো এটা কেন? এটা আমরা ওরা কিন্তু খুব কাছাকাছি কালচার, কাছাকাছি মাইন্ডসেট বা কাছাকাছি আপব্রিঙ্গিংও বলতে পারেন, কালচারালি যদি আমি বলি আর কি। সো এখানে যে আমি যে প্রবলেমটা আমি দেখি সেটা হচ্ছে মোস্টলি যে প্রবলেমটা হচ্ছে কমিউনিকেশন স্কিল ইজ আ মানে হিউজ থিং, ঠিক আছে? যেটা আমার কাছে মনে হয় যে প্রবলি দ্য বিগেস্ট আপনার ফ্যাক্টর ওয়েন ইট কামস টু ওয়ার্ক। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে উই ডু নট ইমপ্রুভ আওয়ার স্কিলস। যেমন দেখবেন যে বেসিক কিছু ম্যানেজমেন্ট সফটওয়্যার আছে, ধরেন কেশিয়ার টাইপের যে সফটওয়্যার গুলো থাকে না, সিআরএম গুলো থাকে, যেগুলো হচ্ছে আপনার সেলস এর জন্য ইউজ করা হয়। দেখা যাবে যে আমাদের ছেলেপেলে বেসিক কিছু সফটওয়্যার ইউজ করতে পারতেছে। আপনি যদি শুধু যদি এই নর্মাল জিনিসটাও জানেন, আপনি কিন্তু কোনো একটা সেলস শপে বা কোনো একটা গ্রোসারি শপে আপনি কিন্তু স্টোর ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন, বিকজ ইউ হ্যাভ দ্যাট স্কিল।
and suddenly you stand out from 10 other applicants. সেই ছোট ছোট স্কিলগুলো ডেভেলপ করা, লাইক স্পেশালি রিলেটেড টু ইন্টারনেট, কম্পিউটার, অ্যান্ড নাও ইট ইজ কোনো কিছু শেখা খুবই সহজ। জাস্ট গো টু ইউটিউব অ্যান্ড সার্চ, ট্রু ট্রু জাস্ট গো টু ইউটিউব অ্যান্ড সার্চ, ইউল নো হাউ টু ডু ইট। এক্স্যাক্টলি। আমার একটা ব্যাপার ছিল যেটা আপনার ওই যে ইনডিড নিউজিল্যান্ড এই টাইপের যে ওয়েবসাইটগুলি থাকে আর কি, যেখানে জব পোর্টালগুলি থাকে, সেই সব জব পোর্টালে কিন্তু আপনার স্টুডেন্ট যদি তার সিভি ড্রপ করে, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা একবার যে সিভিটা ড্রপ করে না, আমার মনে হয় যে আমাদের কাজ শেষ, আমাকে আমার এমপ্লয়ার আমাকে হায়ার করে নেবে, আমাকে খুঁজে নেবে। বাট এটা আসলে রুলস না। আমি বিভিন্ন জায়গায় আমি জবের জন্য আমি অ্যাপ্লাই করছি, দেন আমার কিন্তু ফলো আপ মেল করা উচিত যে আসলে আমি 10টা জায়গায় অ্যাপ্লাই করলাম, নেক্সট 1 উইক বা 2 উইকস পর আমি সেই জায়গায় ফলো আপ মেল দিই যে আপনাদের কোনো ভ্যাকেন্সি হয়েছে কিনা, তারা কিন্তু আমাকে মাথায় রাখবে। আমি সাজেস্ট করব যে যারা হচ্ছে বাংলাদেশ থেকে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে যাচ্ছে, যার পার্ট টাইম করার মেন্টালিটি আছে, ফার্স্ট হচ্ছে তার একটা বেসিক রেজুমি বাংলাদেশ থেকে ড্রাফট করে নেওয়া যাওয়া উচিত। আমি ওইখানে গিয়ে ড্রাফট করবো ওই করবো ওই চিন্তা না করে বাংলাদেশ থেকেই তার এটা ড্রাফট করা উচিত। সেকেন্ডলি, আমরা এখন হচ্ছে বলতে পারেন যে একরকম ইনফরমেশনের স্বর্ণযুগে আমরা এখন আছি। সো ইউ হ্যাভ লিঙ্কডইন, ইউ হোয়াট নট, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মানে সোশ্যাল মিডিয়া যে স্পেকট্রামগুলো আছে, ধরেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউ লুক ফর জব ইন অকল্যান্ড, ইউ ক্যান। যেটা হয়তো 10 বছর বা 15 বছর আগে পসিবল ছিল না, যে ঢাকায় বসে বা বাংলাদেশে বসে আমি কোনো একটা এমপ্লয়ার নিউজিল্যান্ডের সাথে কথা বলেন, হ্যাঁ আই এম কামিং অন September 2nd, মাই ক্লাসেস আর স্টার্টিং অন September 9th, I can start with you on September 5th. If you can speak, if you can talk with them, you can secure your job from here also, if you have that quality. Exactly. It's a matter of your choice. It's just a matter of choice whether you want to do it or not. মানে বাংলাদেশ থেকেই আমি নিউজিল্যান্ডে জব নিয়ে যেতে পারতেছি, যেখানে আসলে I'm just saying it's a possibility. এটা পসিবল। আমি কেন, আমাদের দেশ থেকে অনেক ছেলে বাইরে নেগোশিয়েট করে ফ্রিল্যান্সার কাজ করতেছে না, ইউএস বায়ারদের কাজ করতেছে, ইউরোপিয়ান বায়ারদের কাজ করতেছে না। সিমিলারলি ইউ ক্যান গো দ্যাট আই এম কামিং, আই হ্যাভ মাই এআইপি উইথ মি। তো আপনার কাছে তো আপনার এআইপি থাকবে, আপনার ভিসা থাকবে, যে আমি 10 দিন বা 1 মাস পরে আসতেছি, as you are hiring for restaurant manager or a waiter, whatever it is, I would like to take this job, and I can start from that date onwards. Okay. That is another possibility. এক্স্যাক্টলি। ভাই কিন্তু আজকে পিআর প্লাস ওয়ার্ক পারমিট, যেটা আসলে বাংলাদেশ স্টুডেন্টের অনেক বেশি পছন্দের জায়গা, বা আসলে সবচেয়ে বেশি এন্টারটেইনের জায়গা যেটা থাকে, আসলে আমি কি পিআর পাবো নাকি, বা আমি এখানে কত টাকা ইনকাম করতে পারবো। আসলে স্টুডেন্ট হিসেবে গিয়ে আসলে আপনার একটা স্টুডেন্টের মেইন ফোকাস হওয়া উচিত ছিল তার পড়াশোনাটাই। বাট বাংলাদেশের কালচার অনুযায়ী আসলে পড়াশোনাটা মানুষ করে, পাশাপাশি তাদের একটা ইনকামটাও আসলে একটা মেইন ফ্যাক্টর হয়ে থাকে। বাট আমার পার্সোনালি অপিনিয়ন থাকে যে আসলে যখন আপনি স্টুডেন্ট যাচ্ছেন, আপনার মেইন ফোকাস হওয়া উচিত পড়াশোনাটা করাটাই। যখন আপনি পড়াশোনাটা ঠিকঠাক মতো করে শেষ হয়ে যাবে, তখন কিন্তু আপনার হাতে এমনি অপরচুনিটিস অনেক ক্রিয়েট হয়ে থাকে যে আসলে আপনার ভালো একটা ডিগ্রি আছে, ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, ভালো একটা রেজাল্ট রয়েছে, সো আপনি এমনি সুইটেবল একটা ভালো একটা জবের জন্য। সো আগে থেকে যখন আপনি স্টুডেন্ট থাকেন, তখন যদি আপনি পার্ট টাইম কিছু জব করে থাকেন, তখন কি হয় যে আপনার একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে। আসলে পার্ট টাইম জবের যে অপশন যেটা আসলে বিভিন্ন কান্ট্রিতে দিয়ে থাকে, সেটা হলো যে আপনাকে মেইনলি আপনাকে অফার করে যে আপনি ওই কালচারের একটা এক্সপিরিয়েন্স নেন, যাতে আপনার ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি যখন একটা ফুল টাইম জবে যেতে চান, তখন যাতে আপনার মধ্যে সেই হেজিটেশন বা সেই যাতে আনস্কিল যে ব্যাপারগুলি থাকে ওইগুলি যাতে না থাকে, আপনি মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আপনি ফুল টাইম জবের জন্য আসেন। আমি কি ঠিক বলতেছি নাকি? এক্স্যাক্টলি। কারণ পার্ট টাইম স্টুডেন্টের যে পার্ট টাইম জব করার যে সুযোগটা দেওয়া হয়, এটা শুধুমাত্র তাদের লিভিং এক্সপেন্স বা টিউশন ফি হেল্প ব্যাপারটা সেটা না। এটা হলো একটা প্রসেস যার মাধ্যমে তাদের ইকোনমি বা কালচার স্টুডেন্টকে গ্র্যাজুয়ালি ওরা ইন্টিগ্রেট করে, তাদের ওয়ার্ক কালচার সম্পর্কে বোঝায়, হাউ দেয়ার পিপল ওয়ার্কস, টক্স। এটা একটা ইটস লাইক আপনি বলতে পারেন যে দে ক্রিয়েট আ ইকোসিস্টেম। ঠিক আছে, এই ইকোসিস্টেমের মাধ্যম দিয়ে শুধু ইউ আর নট অনলি গেটিং দ্য এডুকেশন, ইউ আর অলসো গেট টু লার্ন দেয়ার কালচার, গেট টু লার্ন হাউ দে হ্যান্ডেল দেয়ার ফাইন্যান্স, ওই দেশে বিজনেস কিভাবে হয়। ফর এক্সাম্পল আমি যদি বলি, ধরেন বাংলাদেশে আপনি একজন মার্কেটিং গ্র্যাজুয়েট হায়ার করবেন বা ওরা সেলস পার্সন হায়ার করবেন। এখন লেটস সে একজন মানুষ ইউকে থেকে আসছে, সে ইউকে থেকে পড়াশোনা করে আসছে, সে বাংলাদেশ মার্কেটের তার কোনো এক্সপিরিয়েন্স নেই, গত 7-8 বছর সে বাংলাদেশে ছিল না, and suddenly he wants to work in a sales. If he comes to you, good chances যে আপনি ওরা হায়ার করবেন না, because he doesn't know the market. True. He doesn't know the market. Similarly, আমার দেশ থেকে যখন একটা স্টুডেন্ট বিদেশে যায়, সে শুধু পড়াশোনা করছে, দ্যাটস আ ওয়ান থিং, ঠিক আছে,
বাট তার যদি পাবলিক ইন্টারাকশন না থাকে, তার যদি প্রায়র কিছু ছোটখাটো এক্সপিরিয়েন্স না থাকে, কালচারালি বলেন বা কাজের ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো এমপ্লয়ারের মধ্যে একটা রিজার্ভেশন থাকবে, ও কি আমার ওয়ার্ক কালচারে সেট হইতে পারবে কিনা, ও কি আমার গোলটা ধরতে পারবে কিনা, ও কি আমার পালসটা ধরতে পারবে কিনা। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে অনেক স্টুডেন্ট থাকতে পারে, আমাদের দেশেও অনেক রিচ মানুষ আছে যে আমার বাবার অনেক টাকা আছে, আই ডোন্ট হ্যাভ টু ওয়ার্ক, আই ডোন্ট নিড টু ওয়ার্ক, ঠিক আছে, আই ক্যান এফোর্ড মাই টিউশন ফি, মাই লিভিং। বাট অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে অ্যাটলিস্ট তাও আপনার কাজ করা উচিত। আপনার ইন্টার্নশিপ করা দরকার, ইউ ডু ইট ফর ফ্রি অফ কস্ট, মানে আপনি কোনো টাকা নেন না, তাও করতেছেন, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড হাউ দ্য ওয়ার্ক, মানে ওয়ার্ক লাইফ কিন্তু একটা ডিফারেন্ট জিনিস, একাডেমিক লাইফ এক জিনিস, ওয়ার্ক লাইফ কিন্তু আরেক জিনিস। সো ওয়ার্ক লাইফের ওয়ার্ক কালচার, কথা বলা, হায়ারার্কিতে কে কিভাবে কাজ করে, অফিস এনভায়রনমেন্টটা বুঝা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় ইট হেল্পস ইউ টু সাকসিড ইন ইউর লাইফ। আপনার অনেক ধরনের স্কিল ডেভেলপ করে। এডুকেশন, একাডেমিক এডুকেশন একটা অ্যাঙ্গেল, বাট অ্যাট দ্য সেম টাইম আদার থিংস আর ইকুয়ালি ইম্পর্টেন্ট। যে আপনার ইন্টারপার্সোনাল স্কিলগুলো কেমন, আপনি একটা মানুষের সাথে কত তাড়াতাড়ি মিশতে পারেন, আপনি আপনার কথা দিয়ে তারা কতটা ইনফ্লুয়েন্স করতে পারেন। তো দিজ অল আর কিন্তু আপনার, এই যে আমাদের স্টুডেন্টদের বলে যে ভাই ওইখানে গিয়ে আমি ক্যারিয়ার করতে পারবো কিনা, আমি জব পাবো কিনা, আমার এই এডুকেশনের সেক্টরে জব আছে কিনা, দিজ আর ভেরি কমন কোয়েশ্চেন্স। মানে এভরিওয়ান ফেস দ্যাট, রাইট? স্পেশালি আপনারা বা আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি, তারা এটা ডে ইন ডে আউট, এটা হলো কথা। আপনি যদি এলিজেবল হন, আপনি যদি গুড এডুকেশন নেন অ্যান্ড ইউ হ্যাভ আ গুড কোয়ালিটি, there is no one is going to stopping you, মানে এটা পসিবলই না। and then again আপনি পড়ছেন ভালো, but you do not have a good communication skill, you are not able to express yourself, you are not going to get any job. হ্যাঁ, মেবি আপনি একটা ভালো ইনস্টিটিউশন থেকে পড়ছেন, it maybe help you to land your first job, but ক্যারিয়ারের যে এক্সেল বা গ্রোথটা বলেন, that will not be there. আসলে এইটা না আসলে ডিপেন্ডস করে আসলে আপনার মন মানসিকতার উপরে। একটা স্টুডেন্ট যদি চায় যে সে অনেক বেশি হায়ার অ্যাম্বিশন আসছে, সে তার ক্যারিয়ারটা নিয়ে অনেক বেশি চিন্তা করে, অনেক বেশি ফোকাস, আমি আফটার মাই গ্রাজুয়েশন, আফটার 5 years 10 years পর আমি আমাকে একটা জায়গায় দেখতে চাই, একটা ভালো একটা পজিশন দেখতে চাই, কিন্তু সে কিন্তু নিজে থেকেই তার ভিতরে কোয়ালিটিগুলি ডেভেলপ করে। মিডল ক্লাস স্টুডেন্ট যেই আসলে যার মধ্যে আসলে ওরকম পটেনশিয়ালিটি নাই, সে আসলে নিজের যখন জানে আসলে আমার মধ্যে ওই স্কিলগুলি নেই, তখন তো তাকে এই স্কিলগুলি ডেভেলপ করতে হবে। রাইট না, আসলে সারা ওয়ার্ল্ড যে জায়গাটা চলে আসছে, এর যুগ চলে আসছে। আসলে আমি এআই কে বলতে পারবো না যে আমি এআই আমার জব খেয়ে দিছে, আমি এআই যদি আমি ইউজ না করতে পারি সেক্ষেত্রে আমার জব নেই। তো এই জায়গাগুলিতে আসলে আমাদের নিজেদের আসলে ডেভেলপ করা উচিত। যদি আমি একেবারে যে মানে আন্ডার বিলো লেভেল থাকি, আমাকে কেউ এসে খাওয়াই দেবে না যে তুমি এই জবটা করো, তোমাকে এটা অ্যাচিভ করে নিতে হবে। যে আমি সবসময় আমাকে যখন বলে যে আমি ইউকেতে যেতে চাই না, যে ইউকেতে গেলে পর পিয়ার পাবো না, আমি অস্ট্রেলিয়াতে যাবো, অস্ট্রেলিয়াতে গেলে পিয়ার পাবো, আপনি যেই প্রান্তেই যান, আপনি যদি ইউএসএ গ্রিন কার্ড যদি বাংলাদেশ থেকে নিয়ে যান, দেন আপনার মধ্যে যদি ক্ষুধা না থাকে, আপনার মধ্যে যদি কাজ করার আগ্রহ না থাকে, দেন আপনি ওই গ্রিন কার্ড দিয়ে কিছু করতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি দুবাইতেও স্টুডেন্ট হিসেবে যান, দেন দুবাই থেকে আপনি অনেক স্কোপ তৈরি করে ফেলতে পারবেন। আসলে মেইন কথা হচ্ছে আপনি স্কোপ নিজে তৈরি করে ফেলা। অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশ থেকে পড়াশোনা করতে দেশের বাইরে যায়, তারা আবার জাস্ট পড়াশোনা করতেই চায়, পড়াশোনা শেষ করার পর বাংলাদেশে চলে আসার পর তারাই কিন্তু তাদের ক্যারিয়ারটা গড়ে ফেলতেছে, তারাই এন্টারপ্রেনার হচ্ছে। তারা কিন্তু আসলে অপরচুনিটিস মানে পাওয়ার থেকে নিজেরা ক্রিয়েট করতে বেশি পছন্দ করে। তো যেই স্টুডেন্ট দেশের বাইরে যাক, সে নিউজিল্যান্ডে যাক বা ইউকে যাক, ইউএসএ যাক, সে আসলে অপরচুনিটি আপনাকে কেউ গিফট করবে না, আপনাকে ক্রিয়েট করে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে হবে। ট্রু। সো এটা আসলে ইন্টারন্যাশনাল এডুকেশন হচ্ছে আপনার জন্য একটা নতুন এভিনিউ খুলে দেয় আপনার লাইফের, যেখানে আপনাকে নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে হবে অ্যালং উইথ ইউর এডুকেশন, ঠিক আছে? কারণ একটা মানুষ যখন তার দেশের বা তার সাপোর্ট সিস্টেম, আমরা আমাদের দেশে একটা সাপোর্ট সিস্টেম থাকে, আমার প্যারেন্টের সাপোর্ট আছে, আমার ফ্রেন্ডের সাপোর্ট আছে, আমার আদার মানে ফ্যামিলি মেম্বার বলেন, সবার সাপোর্টের মধ্যে আছে। আমি খুব প্যাম্পার্ড কিন্তু এখানে বাংলাদেশে, যে আমার খাওয়ার হয়তো চিন্তা করতে হইতেছে না, আমার হয়তো অ্যাটলিস্ট যেসব স্টুডেন্ট নিউজিল্যান্ড যাওয়ার জন্য চিন্তা করতে, অ্যাটলিস্ট দে আর ফ্রম আ ভেরি ওয়েল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যেহেতু একটা গুড অ্যামাউন্ট অফ টাকা আপনাকে খরচ করতে হচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার দেশে চিন্তা করতেছে। বাট ওয়েন ইউ আর in any other country, maybe you are in New Zealand or maybe you are in Australia, you have to cook your food, you have to clean your house, ঠিক আছে? হ্যাঁ, সো দ্য থিং হলো এই জিনিসগুলো যখন হচ্ছে, এটা কিন্তু একটা ক্যারেক্টার বিল্ড করতেছে, একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট করার একটা ক্যারেক্টার বিল্ড করতেছেন। এইটা কিন্তু আপনার ওই সিচুয়েশনে না পড়লে আপনাকে কেউ শিখাইতে পারবে না।
সো এই এক্সপিরিয়েন্সগুলো যারা হচ্ছে খুব ওপেনলি নিবে, দে উইল সাকসিড ইন লাইফ ওয়ান ওয়ে অর অ্যানাদার। দে উইল সাকসিড ইন লাইফ ওয়ান ওয়ে অর অ্যানাদার, তারা করবেই। কিন্তু যারা মনে করেন এগুলারে মনে করবে যে হ্যাসেল, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার হোম সিকনেস ফিল হচ্ছে, ইটস টাফ, লাইফ ইজ টাফ। সেটা বাংলাদেশেও টাফ, সেটা নিউজিল্যান্ডে টাফ, সেটা এভরিওয়্যার ইজ টাফ। সো একটা জিনিস সবার বোঝা উচিত, স্পেশালি যারা ইন্টারন্যাশনাল এডুকেশনের জন্য যাচ্ছেন, কখনোই এটা ভাববেন না যে বাংলাদেশ থেকে বাইরে হয়েছেন আপনার ক্যারিয়ার হয়ে গেছে। ইটস নট লাইক দ্যাট। You still have to grind yourself, you still have to work really hard to make your name in, স্পেশাল হয়তো বাংলাদেশে আপনার জন্য একটু সহজ হইতো, সেটা ভেরিয়াস রিজনের কারণে, বাট বাইরে ইটস নট দ্যাট ইজি। ঠিক আছে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে ব্যাড টাইম গুড টাইম মিলাইয়া যাইতে হবে। বাট আমরা যদি যারা সাকসেসফুল হয়, যেসব স্টুডেন্টগুলো সাকসেসফুল হয়েছে বা প্রিভিয়াস আমরা যাদের সাথে কথা বলি, একটা জিনিস খুব কমন সবার মধ্যে। ফার্স্ট হচ্ছে ওরা সবাই তাদের কোর্সটারে খুব সিরিয়াসলি নিছে এবং দে সিরিয়াসলি ভালোভাবে কোর্সটা শেষ করছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে দে ওয়ার্ক রিয়েলি হার্ড। ঠিক আছে, ওয়ার্ক রিয়েলি হার্ড ইন দেয়ার ইনিশিয়াল ডেজে, যখন তারা জবে ঢুকছে, প্রচুর কাজ করছে, শিখছে, নিজেরা প্রুফ করছে, সেটা কোম্পানি হোক যাই হোক। And now after 5-6 years down the line, they are enjoying best time of their life in terms of money, fame and everything. So আপনাকে আসলে we as a career counselor বলেন বা ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ বলেন, whatever it is, all we can do is we can project a picture to you. আমরা আপনাকে একটা লাইফের প্রজেকশন দিই। প্রজেকশনটা এরকম প্রজেকশন দিই যে আপনি এই ইউনিভার্সিটিতে পড়লে এটা হবে, ওইটা করলে এটা হবে, অ্যান্ড ফাইনালি ইভেনচুয়ালি ইউল গেট টু দিস পয়েন্ট। ঠিক আছে, বাট এই যে জার্নিটা আছে, এই জার্নিটাতে সবচাইতে ইম্পর্টেন্ট রোলটা প্লে করে একটা স্টুডেন্ট। সেটা বিগিনিং ফ্রম তার ওই যে IELTS এর যে এক্সাম আমি বললাম দিবে, সে বিদেশ যাবে চিন্তা করতেছে, ফ্রম দ্য ডে হি গেটস হিজ স্টুডেন্ট ভিসা, গেটস হিজ ডিগ্রি, দেন PSW, দেন PR। সো সাকসেস তার জন্য আসবেই যদি সে এই স্টেপ বাই স্টেপ সবগুলো যদি সে সিনসিয়ারলি করে এবং প্রপার এফোর্টটা দেয়। এফোর্ট বলতে আমি যেটা বুঝি যে অনেস্ট এফোর্ট, হার্ড ওয়ার্কিং। সেই ছেলে আনসাকসেসফুল হওয়ার কোনো কারণ নেই, সে জব পাবে না, এটা পসিবলই না। ভাইয়া কিন্তু অনেক ডিটেইলসে আসলে ইনকাম প্লাস হলো গিয়ে যে একটা স্টুডেন্টের অপরচুনিটিস কিভাবে ক্রিয়েট করতে হবে, দেন হলো গিয়ে যে আসলে একটা স্টুডেন্ট কোথায় কোথায় ফোকাস রাখতে হবে, সব ব্যাপারে কিন্তু মোটামুটি ভালো একটা আইডিয়া দিল। আই হোপ এই ভাইয়ের কথাগুলি আসলে যারা শুনবেন বা এই গাইডলাইনগুলি যারা ফলো করবেন, তাদের আসলে আনসাকসেসফুল হওয়ার আসলে আমি খুব একটা রিজন দেখতেছি না। তো ভাইয়া আরেকটা ব্যাপার, যে একটা স্টুডেন্টের মোটামুটি যদি নিজনে যেতে চায়, তার কত টাকার আসলে ইনিশিয়ালি কস্টিং হতে পারে, আর কোন কোন সাবজেক্টগুলি যদি কিছু বলতে বা কিছু ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটির নাম বলতে, যেগুলো আসলে খুব কুইকলি অফার দিচ্ছে, তাদের প্রসেসিংটা খুব স্মুথ, সেগুলি কিছু বলতে। সো কুইকলি অফারের কথা যদি বলি, তাহলে আপনার ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, ম্যাসি ইউনিভার্সিটি, তারপরে ওয়াইকাটো ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওটাগো পলিটেকনিক, ফিউচার স্কিলস, দিজ আর ইনস্টিটিউশনস, এগুলো খুব স্মুথলি ফাস্টার অফার দেয়। ঠিক আছে, আর কস্টিং এর কথা যদি বলে থাকেন, অ্যাজ আই সেড, নিউজিল্যান্ডে 3 ধরনের ইনস্টিটিউশন আছে। ইউনিভার্সিটি টিউশন ফি একটু বেশি, ফলোড বাই আপনার টিপুকেঙ্গা যেগুলো আছে, মানে দ্যাট ইজ আ ফেডারেশন অর গ্রুপ অফ ইনস্টিটিউশন। সো এটা ডিপেন্ড করে আপনার ইনস্টিটিউশনের উপর। তাও আপনি বলতে পারেন যে 15 লাখ থেকে নিয়ে আপ টু 25-30 লাখ হচ্ছে গিয়ে একটা স্টুডেন্টের খরচ হইতে পারে, ডিপেন্ডিং অন তার টিউশন ফি আসলে কত। আচ্ছা, তো একটা স্টুডেন্ট যদি নিজের জন্য প্রিপারেশন নেন পড়াশোনা করার জন্য, তার ভিসা ফিস, তার এয়ার টিকেট, তার ফার্স্ট ইয়ারের টিউশন ফিস মিলে মোটামুটি 20 থেকে 25 লাখ টাকার মতো তার কস্টিং হবে ইনিশিয়ালি। সো যাওয়ার পর কিন্তু তার ক্ষেত্রে একদিক থেকে রিলিফ, অথবা সেটা যাওয়ার সময় হয়তো অন্যান্য কান্ট্রি থেকে 5 থেকে 10 লাখ টাকা তার এডিশনালি কস্টিং হচ্ছে। বাট স্টুডেন্ট যাওয়ার পরে কিন্তু এখন তো টিউশন ফিস নিয়ে কোনো আর হ্যাসেল নাও লাগছে, টিউশন ফি নিয়ে কোনো হ্যাসেল নাই। প্লাস হচ্ছে আপনি যদি একটা ম্যাথামেটিক্স চিন্তা করেন যে ইটস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কিন্তু ইন নিউজিল্যান্ড ভেরি হাই। যেহেতু আপনি পার্ট টাইম একটা ভালো পরিমাণ কাজ করতে পারতেছেন, আপনার মান্থলি অন এভারেজ $1,200 আপনি সেভ করতে পারতেছেন। সো ওই অ্যাঙ্গেলগুলো চিন্তা করলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি এনি ডেস্টিনেশনে যেই দেশেই স্টুডেন্টরা যাক, তাদেরকে কিন্তু 1 বছর সাপোর্ট নেওয়াই লাগে ফ্যামিলির কাছ থেকে। সো ফর এক্সাম্পল, আপনি ধরেন কোনো ডেস্টিনেশনে 50% দিয়ে এলওএ ভিসা পাইলেন, তারপর দেখা গেল 3-4 মাস পরে আবার আপনাকে সেকেন্ড সেমিস্টারের ইনস্টলমেন্ট দিতে হচ্ছে।
সো আপনার কি মনে হয় যে 2-3 মাসে আপনি সেকেন্ড সেমিস্টারের পুরো টাকা আর্ন করতে পারবেন? দ্যাট ইজ প্র্যাকটিক্যালি নট পসিবল। ঠিক আছে, আলটিমেটলি আপনাকে সেই ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে। সেখানে যেটা হচ্ছে শুধু টাফনেস এটাই যে একসাথে অনেকগুলো টাকা অ্যাজ আ টিউশন ফি দিয়ে দিতে হয়, বাট ইউ আর গিভিং ইট আফটার দ্য ভিসা, আফটার দ্য কনফার্মেশন অফ ভিসা, মানে যেটাকে এআইপি বলে, অ্যাপ্রুভড ইন প্রিন্সিপাল, ওইটা পাওয়ার পরে দিচ্ছে। সো দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এটা ডিপেন্ড করে হাউ ইউ আর লুকিং অ্যাট ইট। ঠিক আছে, আমার মনে হয় যে অ্যাডভান্টেজ, অথবা আসলে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া তো আসলে সব স্টুডেন্টই যে এফোর্ড করতে পারে বা সব স্টুডেন্টই যে আসলে এটার কি বলে পিজি বলেন বা টিজি বলেন আর কি, যে টার্গেটেড গ্রুপ এরকম না, সবাই তো আর নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়ার জন্য না। তো কিছু কিছু ফ্যামিলি থাকে যারা আসলে পড়াশোনার জন্য যারা হাই বাজেট রেখে দিচ্ছে তার সন্তানদের জন্য, তো তাদের জন্য আসলে নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া হয়ে থাকে আসলে যারা একটু এফোর্ড করতে পারবে, কারণ একটু হাই রেঞ্জের কস্টিং। বাট আপনি যদি অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করেন, যদি আমি ইউকের সাথে যদি কম্পেয়ার করি, ইউকে তো আমার পার ইয়ার যদি 15 থেকে 16,000 পাউন্ড লাগে, ইকুইভ্যালেন্ট কিন্তু 20 লাখ 20 লাখ টাকা বেশিও হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভাই আপনি যদি নিউজিল্যান্ডকে কম্পেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আসলে টিউশন ফিসটা তুলনামূলক একটু কম আমার মনে হচ্ছে। হ্যাঁ, আপনি যদি টোটাল ম্যাথ করেন তাইলে কম। টোটাল এটা হলো একটা মিথ যে নিউজিল্যান্ড এডুকেশন অনেক এক্সপেন্সিভ। বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে গিয়ে অনেক বেশি টিউশন ফি দিয়ে অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে তে পড়তে যাইতেছে। নাও দ্য থিং হচ্ছে গিয়ে এইটা ট্রু যে আপনাকে পুরো 1 বছরের টিউশন ফি দিয়ে যাইতে হবে, ইটস নন নেগোশিয়েবল। ঠিক আছে, আফটার এআই ফি আপনাকে 1 বছরে দিতেই হচ্ছে। সো আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে আপনার ফ্যামিলি বা স্পন্সর যিনি হচ্ছেন উনি কি আদৌ আসলে ওই টাকাটা এফোর্ড করতে পারবেন কিনা, বা আপনাদের পক্ষে এটা ম্যানেজ করা পসিবল কিনা। যদি পসিবল হয় আমি বলবো যে ভাই চোখ বন্ধ করে চলে যান। ঠিক আছে, অ্যান্ড ইউ উইল নট রিগ্রেট ইট। ইউ উইল গেট আ বেস্ট এডুকেশন, গুড ওয়ার্ক অপরচুনিটি অ্যান্ড ইজি পিয়ার পাথওয়ে। সো একটা কম্বিনেশন কিন্তু নিউজিল্যান্ড, যে আপনার পিয়ার হচ্ছে, আপনার ওইখানে সেটেলমেন্টটা অনেক সহজ হচ্ছে, আপনার ব্যাচেলার হচ্ছে, আপনার মাস্টার্স হচ্ছে, আপনি একটা পিএসডব্লিউ পাচ্ছেন 3 ইয়ার্স গ্যারান্টেড পিএসডব্লিউ, এবং স্টুডেন্ট থাকা অবস্থা আপনারা হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ মানি আপনারা আর্ন করতে পারছেন, ডিপেন্ডস অন ইউর স্কিল, ইউর কোয়ালিটি। সো যদি সবগুলো যদি ঠিকঠাক থাকে দেন নিউজিল্যান্ড কিন্তু একটা ভালো একটা অপশন। এবং সবচেয়ে বড় ব্যাপার, যারা স্পাউস নিয়ে চিন্তা করছেন যে কোন কান্ট্রিতে যাবেন, সহজে এন্ট্রি কোনটা হতে পারে, দেন এটা কিন্তু অবশ্যই নিউজিল্যান্ড। হ্যাঁ, এই জায়গাটাতে কোনো কান্ট্রি ওদের সাথে রাইট নাও কম্পারেবল নাই, কারণ হচ্ছে কানাডাও কিছু রিসেন্ট চেঞ্জেস আনছে যেটা আসলে স্পাউস বা ফ্যামিলি মাইগ্রেশনটাকে ডিমোটিভেট করে, তাদের নতুন যে আইআরসিসি রুলস আসছে। বাট নিউজিল্যান্ড ইজ প্রো ইমিগ্রেশন বলতে পারেন আপনি। তারা যারা হচ্ছে গিয়ে আপনার ফর এক্সাম্পল যারা অ্যাজ এ ম্যাচিউর স্টুডেন্ট যারা আছে, যারা হচ্ছে অলরেডি লাইক 30-35 ক্রস করে ফেলছে, দে আর নাও লুকিং ফর অ্যান opportunity to settle down in abroad. New Zealand is their only hope. এক্স্যাক্টলি। এবং আর একটা ব্যাপার ছিল যে নিউজিল্যান্ডে কিন্তু রাইট নাও আসলে এত এগ্রেসিভলি প্রমোট করছে যে আসলে শুরুতেই ভিসা ইয়াটাও কিন্তু অনেক স্মুথ হবে, কারণ এতদিন কিন্তু নিউজিল্যান্ডে মানুষ এত বেশি হাইপ ছিল না মার্কেটে যে আমি স্টাডি নিউজিল্যান্ড নিয়ে বা আমি নিউজিল্যান্ডে পড়তে যাবো। জাস্ট এটা জাস্ট শুরু হওয়ার কারণে হয়তো শুরু থেকে ভিসা পলিসিটা খুব স্মুথ থাকবে। আমরা যে প্রিভিয়াসলি দেখেছি যে করোনার পরে অস্ট্রেলিয়াতে কিন্তু খুব ভিসা রেশিও খুব ভালো ছিল, যে স্টুডেন্ট যাওয়ার পরে ভিসা হয়ে গেছে। বাট এখন কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। সো হু নোজ যে নেক্সট ইনটেকে বা 1 বছর পরে বা 6 মাস পরে যে আসলে এই পিআর পলিসিটা বা স্টুডেন্ট যাওয়াটা এত স্মুথ থাকবে। তো যারা চিন্তা করছেন যে আপনারা আসলে নিউজিল্যান্ডে পড়তে যাবেন বা ভাবছেন যে আপনি হায়ার স্টাডির জন্য দেশে বাইরে যাবেন, তারা কিন্তু আসলে সময় নষ্ট না করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার ফাইলটা গুছিয়ে ফেলেন। আপনার একাডেমিক যে রিকোয়ারমেন্ট রয়েছে, আপনার যে ইংলিশ প্রফিসিয়েন্সি যে রিকোয়ারমেন্ট রয়েছে, পাশাপাশি যে ফাইন্যান্সিয়াল যে বাজেটটা থাকে সেটা আপনাকে খুব কুইকলি গুছিয়ে ফেলে আপনার ফেব্রুয়ারি থেকেই অ্যাপ্লাই করতে পারেন। কারণ আমরা জানি যে মেজর ইনটেকগুলো হচ্ছে জুলাই আর ফেব্রুয়ারি। জি, ফেব্রুয়ারি এবং জুলাই হচ্ছে গিয়ে মেজর ইনটেক, অ্যান্ড অক্টোবর নভেম্বরে একটা মিড ইনটেক আছে, ওইটার অ্যাপ্লিকেশন চলতেছে রাইট নাও। আপনি চাইলে আপ টু অগাস্ট বা সেপ্টেম্বর মিড পর্যন্ত অ্যাপ্লাই করতে পারেন। সো অফার লেটার খুব স্মুথলি আসে। নিউজিল্যান্ডে আপনার 10 to 15 ওয়ার্কিং ডেজের মধ্যে মোস্ট অফ দ্য ইনস্টিটিউশন আপনাকে অফার দিয়ে দিবে, 2-1টা ছাড়া। থার্ডলি হচ্ছে গিয়ে যে ফান্ডিং এর ব্যাপারটা দেওয়া, যে ব্যাপারটা সেটা হচ্ছে নিউজিল্যান্ডের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে একজন মাত্র স্পন্সর হতে পারবে।
আচ্ছা, ঠিক আছে, সেটা এক্সেপ্ট ফ্রম আপনার যদি এমন হয় যে আপনার প্যারেন্টস, বাবা মা, বায়োলজিক্যাল প্যারেন্টস, এই একটা কম্বিনেশনে তারা দুইজন মানে দুইটা ইন্ডিভিজুয়াল পার্সনকে অ্যাজ আ স্পন্সর হিসেবে একসেপ্ট করে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইন এনি আদার কেস ইট হ্যাজ টু বি ওয়ান স্পন্সর। ও আচ্ছা, ঠিক আছে, স্পন্সর আপনার ফার্স্ট ব্লাড হইতে পারবে, বাবা মা, ভাই বোন, আপনার গ্র্যান্ড প্যারেন্টসরাও হইতে পারে। ঠিক আছে, ম্যারিড কাপলের ক্ষেত্রে হ্যাঁ, স্পাউজের ক্ষেত্রে আপনার ফাদার ইন ল, মাদার ইন ল হইতে পারে, বাট ইউ হ্যাভ টু শো ইনাফ ডকুমেন্টস টু সাপোর্ট। ঠিক আছে, এবং স্পন্সরের যে ফান্ডটা আছে, ফান্ডটা আপনি ফিক্সড ডিপোজিটেও দেখাইতে পারবেন, আপনি চাইলে এটা সেভিংস অ্যাকাউন্টেও দেখাইতে পারবেন। সো আপনি যদি এটা ফিক্সড ডিপোজিটে দেখেন, ইট হ্যাজ টু বি অ্যাট লিস্ট 3 months old. 3 months Minimum 3 months old. It needs to be 3 months old. সেভিংস অ্যাকাউন্টে দেখাইলেও ইট ক্যান বি 3 months old, বা সেভিংস অ্যাকাউন্টে ওরা যেটা হয়, ওরা 6 month স্টেটমেন্ট চায়, ব্যাংক স্টেটমেন্ট চায়। There is no maturity thing as such, but 3 months maturity is a like it's kind of a rule. মানে এটা হলো মানে ওপেন সিক্রেট টাইপের একটা রুল। সো 3 months is good, and you have to show the sources of fund, where this fund come, sources of income, যিনি আপনার স্পন্সর তার প্রপার ইনকাম সোর্সেস কি আছে, অ্যান্ড প্লাস তার ইনকাম ট্যাক্সের যদি কোনো ট্যাক্স রিলেটেড ডকুমেন্ট দিতে হবে, আপনার 2 বছরের আইটিআর দিতে হবে। ওকে, সো খুবই সুন্দর করে ভাই কিন্তু বুঝিয়ে দিল যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট রেডি করবেন। নর্মালি আসলে সোর্সেস অফ ফান্ড, আপনার যে 50 লাখ 60 লাখ টাকা যেটা ব্যাংকে দেখাচ্ছেন, এই টাকাটা কোথা থেকে আসছে, এবং আপনার প্যারেন্টস বা আপনার যে স্পন্সর থাকে তার রেগুলার ইনকাম, তার রেগুলার ইনকাম যদি হ্যান্ডসাম না হয়, দেন হাউ ক্যান দে অ্যাফোর্ড ইউর টিউশন ফিজ অ্যান্ড অ্যাকোমোডেশন ফ্রম ইউর অ্যাব্রোড স্টাডি। বিকজ দেখেন যে আপনি যখন যখন পড়াশোনা করতে যায়, তখন কিন্তু আপনি কিন্তু বলতে পারবেন না যে আপনি এখান থেকে আর্ন করে আপনি টিউশন ফিজ বা আপনার অ্যাকোমোডেশন ম্যানেজ করবেন। আপনি কিন্তু শো করতে হবে যে আপনার প্যারেন্টস বা আপনার যে স্পন্সর থাকে সে ওয়েল সাফিসিয়েন্ট, সে আপনার অ্যাকোমোডেশন এবং টিউশন ফিজের খরচটা বাংলাদেশে পাঠাবে। তো তার রেগুলার ইনকাম কিন্তু একটা হ্যান্ডসাম রেগুলার ইনকাম হতে হবে, এবং তাদের যে 50 থেকে 60 লাখ টাকা যেটা আপনাকে দেখাতে হয়, সেটা কোথা থেকে আসছে সেটা কিন্তু আপনাকে ক্লিয়ারলি শো করতে হবে। এবং পাশাপাশি যে স্পন্সর তার ট্যাক্সের ব্যাপারগুলি, এবং আপনাদের যে অ্যাসেট রয়েছে বা আপনার আসলে যে কান্ট্রি টাইপ ধরার জন্য কিন্তু আপনার অ্যাসেট ইভ্যালুয়েশন বলেন, বা আপনার যেই সম্পত্তি রয়েছে তার একটা বিবরণ দিতে হয়। তো এই ডকুমেন্টসগুলি আপনার গুছানো যদি থাকে, এবং আপনার অ্যাকাউন্টে যদি 20 থেকে 30 লাখ টাকার মতো অ্যাভেলেবল থাকে, এবং আপনার যদি একটা ইংলিশ প্রফেশনসে টেস্ট থাকে, দেন ইউ আর ভেরি মাচ এলিজিবল ফর দ্য স্টাডি ইন নিউজিল্যান্ড। তো এটাই ছিল মোটামুটি শর্টকাটে যেটা আমি বলি। সো এটাই আমাদের বেসিক ব্রিফ। এরপরেও তো স্টুডেন্টদের আরো অনেক বেশি কোয়েশ্চেন থাকবে, ডকুমেন্ট রিলেটেড কোয়েশ্চেন থাকবে। আই থিঙ্ক সেটার জন্য তো আপনারা আছেনই, আপনারা বেটার ভাবে বলতে পারবেন। ছোট্ট করে যদি একটু বলে দেন যে আসলে স্টুডেন্টরা কেন নিউজিল্যান্ড বা অন্যান্য ডেস্টিনেশনের জন্য আসলে ট্রিপলয়ের সাথে যোগাযোগ করবে, আর ট্রিপলয় কিভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারবে। ওকে, সো ফার্স্ট অফ অল ট্রিপলয় আমাদের বলতে পারেন একজন ভ্যালুড রেপুটেড পার্টনার। তারা অনেকদিন যাবতই স্টুডেন্ট বা স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছে। সো স্টুডেন্ট বা যে কোনো ধরনের ভিসার জন্য এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট জিনিস। সো আপনার এই ভিসাগুলো তো ডকুমেন্ট ওয়াইজ হয়, সো ডকুমেন্টে কিভাবে সাজাইতে হবে, সো এই জায়গাতেই আপনার আসলে একটা প্রফেশনাল সাপোর্ট দরকার, নাম্বার 1। সো এই জায়গাতে আমার কাছে মনে হয় ট্রিপলয় ইজ আ ভেরি ভেরি গুড ফার্ম ইন ঢাকা। ঠিক আছে, সেকেন্ডলি যে জিনিসটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি, বা প্রত্যেকটা ফার্মেরই কিন্তু ইউনিভার্সিটির সাথে ওই লেভেলের কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট থাকে না। এখানে যেটা ট্রিপলয়ের কাছে আছে, তাদের ডিফারেন্ট অলমোস্ট নিউজিল্যান্ডের প্রায় সবগুলো ইউনিভার্সিটির সাথেই ওনাদের এক্সেস আছে, ওনারা অ্যাপ্লাই করতে পারে ওই ইনস্টিটিউশনগুলোতে। সো এটা একটা হিউজ ব্যাপার, অ্যান্ড দে আর বিং ট্রেন্ড বাই সাম অফ দ্য বেস্ট গাইজ যারা নিউজিল্যান্ড মার্কেট নিয়ে কাজ করে বা ভিসা সম্পর্কে আইডিয়া আছে, প্রিভিয়াস সাকসেস আছে। সো এই কারণে আমার কাছে মনে হয় যে ট্রিপলয় ইজ will be a best destination for you guys to come and get your consultancy from. এবং আমরা কিন্তু কোনো স্টুডেন্টের কাছে কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। আচ্ছা, টোটাল ফাইল ওপেনিং থেকে শুরু করে আফটার ভিসা আমরা স্টুডেন্টের কাছে কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না। এটা কিন্তু একটা ভালো একটা দিক যারা নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যেতে চাইছে। সো এটা আরেকটা দিক থেকেও ভালো যে আপনাদের অ্যাজ আ কোম্পানি হিসেবে আপনাদের অথেন্টিসিটিটা অনেক বেড়ে যায়, যে ইউ আর নট চার্জিং এনিথিং ফ্রম দ্য স্টুডেন্ট। এটা কিন্তু একটা হিউজ জিনিস, এবং স্টুডেন্টদের জন্য আপনাকে বুঝতে হবে যে যেসব ফার্মগুলা ওনাদের মতো ফার্ম যারা হচ্ছে কোনো টাকা বা কোনো সার্ভিস চার্জ নিচ্ছে না, তার মানে হচ্ছে ওনারা কতটা কনফিডেন্ট ওনাদের কাজের উপর যে আমরা এই কাজটা করতে পারবো। কারণ আলটিমেটলি আপনার সাকসেস না হইলে ওনার তো কোনো সাকসেস নাই।
সো এটা একটা উইন উইন গেম আসলে। এই ইন্ডাস্ট্রিতে আসলে আমি তো অফ দ্য রেকর্ড কথা বলি যে আসলে এই ইন্ডাস্ট্রিতে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে আসলে যদি কোনো এজেন্সি বলে, নট অনলি ট্রিপ্লয়, সো সব এজেন্সি সবারই লক্ষ্য থাকে যে তার ক্লায়েন্ট হিসেবে তার স্টুডেন্ট ভিসাটা হয়। আলটিমেটলি যদি ভিসাটা না হয় সেক্ষেত্রে আসলে কোনো পক্ষেরই লাভ নেই, না স্টুডেন্টের লাভ আছে না এজেন্সি বা সো ভিসা হওয়ার জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে জায়গাটায় আমার কাছে মনে হয় যে ট্রিপ্লয় খুবই ভালো বা ঢাকারও ওয়ান অফ দ্য টপ ফার্মগুলোর মধ্যে আসে, দ্যাট ইজ দ্য ডকুমেন্টেশন। তারা আপনাকে ডকুমেন্টেশন গুলোতে খুব ভালোভাবে হেল্প করতে পারবে। অ্যান্ড প্লাস হচ্ছে গাইডেন্স, প্রায়র এক্সপিরিয়েন্স, এই সব কিছুই কিন্তু তারা আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে, প্লাস হচ্ছে গিয়ে প্রপার ভাবে ডকুমেন্টগুলো গুছিয়ে ইনস্টিটিউশনে প্রথমে তো আপনাকে অফার আনতে হবে, ফার্স্ট স্টেজ হলো অফার আনা। সো ওইটা একটা ক্যাপাসিটির ব্যাপার আছে, ওইটা ট্রিপ্লয়ের ভালোভাবে আছে। ওনাদের এক্সপার্ট কাউন্সিলর আছে যারা আপনাদেরকে এই ফ্রম অ্যাপ্লিকেশন টিল দ্য এআইপি এই পুরো প্রসেসটাতে হেল্প করবে। So thank you so much, thank you Shabat bhai, Thank you for coming to my podcast এবং এত ভ্যালুয়েবল ইনফরমেশন দিয়ে। আসলে নিউজিল্যান্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে অত বেশি যে কন্টেন্ট রয়েছে বা ভিডিও রয়েছে এরকম না। সো এই ধরনের নিউজিল্যান্ডের ব্যাপারে যখন আপনার এক্সপার্টরা যখন তাদের অপিনিয়ন শেয়ার করে, বিভিন্ন নলেজ শেয়ার করে, তখন যারা স্টুডেন্ট দেশে বাইরে যেতে চায় বিশেষ করে নিউজিল্যান্ডে, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়। So just this is the beginning of the New Zealand in the Bangladeshi market, aggressively চালু হচ্ছে নিউজিল্যান্ডে। আপনারা যারা আসলেই ইন্টারেস্টেড নিউজিল্যান্ডে তাদের হায়ার স্টাডি করার জন্য, তারা কিন্তু কুইকলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভাইয়াদের মতো এক্সপার্ট টিম রয়েছে আমাদের সাথে, তারা আমাদেরকে ফুলি সাপোর্ট দিচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং। সো সেই সাপোর্টটা যদি আমরা পাই, আমরাও কিন্তু আপনাদেরকে খুব ভালো সাপোর্ট দিতে পারবো এবং আমরা প্রিভিয়াসলি দিয়ে আসছি। Thank you so much, Thank right? you so Thank much. you for Thank you. having me in the show. Looking forward to have a lot of New Zealand students. Inshallah, we will go together. Surely, surely. Thank you. Bye.